তোমরা অনেকে এখন বলবা যে এই পৃষ্ঠা থেকে আমরা কী পড়লাম। এই পৃষ্ঠা থেকে আমরা 2 to the power n এর এই বিষয়টা পড়লাম, তারপরে সিরিজ পড়লাম, ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো পড়লাম, কার্তেশীয় গুণজ এবং সেট গঠন এগুলো পড়লাম। আর প্রশ্ন এগুলো থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, এভাবে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। তোমাকে সেট গঠন থেকে দিতে পারে, যে এরকম বলে দিল যে a ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, দিয়ে বললো এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা এবং বলল যে 23 বড় আর 29 ছোট। একটু তোমাকে বলি লিমিট সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে, মানে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ। যদি তোমাকে এরকম বলে 2, এই চিহ্ন দিল এক্স, এই চিহ্ন দিল 5, এটার মানে কি? এটার মানে হলো 2 এর সমান অথবা বড়, 5 এর সমান অথবা ছোট, অর্থাৎ এর নিচে গ্রেটার দ্যান আর লেস দ্যান, এটা এই গ্রেটার এক্স, এটা হলো উপাদানগুলো, ঠিক আছে। নিচে দাগ আছে মানে এটাকে সঙ্গে নিতে হবে। এখানেও নিচে দাগ আছে মানে 5 পর্যন্ত যাব এবং 5কেও সঙ্গে নিতে হবে। নিচে দাগ আছে মানে সঙ্গে নিতে হবে, বুঝতে হবে। তার মানে এটার অর্থ হলো 2কে সঙ্গে নিব, 3 নিব, 4 নিব, আর কত নিব? 5 নিব, যদি এক্স বিলংস টু এন হয়, এন এর মধ্যে হয়। কিন্তু যদি এরকম বলে যে এক্স বিলংস টু এন, যা বললো 2, এরকম নিচের দাগ নাই, তাহলে এন মানে কি বুঝবো? এন মানে বুঝবো 1, 2, 3, 4, 5 আজীবন চলতে থাকবে। কিন্তু 2 এর নিচে দাগ নাই মানে 2 বাদে নিব, আর 5 এর নিচে দাগ নাই মানে 5 বাদে ছোটোগুলো নিব। তাহলে এটার উত্তর হলো 3 আর 4। তাহলে নিচে দাগ ইকুয়াল না থাকলে, দাগ মানে ইকুয়াল, নিচে দাগ না থাকলে বুঝতে হবে ওই অংশটা নেওয়া যাবে না, বাদ। তাহলে 5-এর নিচে দাগ নাই, এখানে দাগ নাই, তাহলে 5 বাদ। এর ভিতরে যারা থাকবে তাদের নিতে হবে। যাই হোক, চলো এটা আমরা দেখি। তাহলে যে কোনো তোমাকে এভাবে একটা সিরিজ, একটা লিমিট দিয়ে বলবে এটার তালিকা কী, মানে এটার পেটের মধ্যে কী হবে বলো। এন মানে 1, 2, 3, 4, 5। মৌলিক মানে কি বুঝি? ওই যে মৌলিকের আমাদের সিরিজ মুখস্থ আছে, কত বলো তো? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। ওই যে বলো তো 11, 13, 17, 19, তারপরে কত? 23 আর 29। এবার কি বলেছে? 23-এর বড়, নিচে কিন্তু দাগ নাই। 29-এর ছোট, নিচে দাগ নেই মানে ছোট। 23-এর বড়, 29-এর ছোট, নিচে দাগ নেই মানে সঙ্গে এদের নেওয়া যাবে না। তাহলে 23-এর বড়, 29-এর ছোট কেউ নাই, ফাঁকা সেট। তাহলে এটার উত্তর হলো এরকম ফাঁকা অপশান খুঁজবো, অথবা এরকম ফাঁকা। এটা আর এটা দুইটার মধ্যে কোনটা অপশান আছে ওইটা খুঁজবো। এই দুইটার বাইরে যদি এরকম অপশানও থাকবে, এরকম, এটা কিন্তু আমার ফাঁকা সেট নয়, এটা হলো ফাঁকা সেটের শক্তি সেট, পাওয়ার সেট। তাহলে ফাঁকা সেট বলতে এটা বা এটা। এই ধরনের অনেক প্রবলেম থাকতে পারে, আমরা দেখবো এগুলো। ওকে, চলো আমরা দেখি। তারপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই। ওকে, দ্বিতীয় পৃষ্ঠাতে কি আছে? এখানে বলা হয়েছে পূরক কমপ্লিমেন্ট সেট, ঠিক আছে। পূরক আমরা কিভাবে বুঝবো দেখি যে এটা একটা পূরক সেট। পূরক আমরা দেখে বুঝবো। পূরক শব্দের অর্থ হলো সার্বিক থেকে বাদ, অর্থাৎ কোনো সেটের মাথাতে যদি আমি সি চিহ্ন দেখতে পাই বা এই প্রাইম চিহ্ন দেখতে পাই, তার মানে বুঝবো এটা হলো পূরক বোঝাচ্ছে। আর পূরক মানে সার্বিক থেকে বাদ। যেমন তোমাকে যদি বলে যে এ এর মাথাতে সি আছে, মানে এটা পূরক বোঝাচ্ছে। পূরক মানে সার্বিক থেকে বাদ, ইউ হলো সার্বিক সেট, ইউ মাইনাস এ। যদি বলে বি কমপ্লিমেন্ট, তার মানে লিখবো ইউ মাইনাস বি, ঠিক আছে। যদি বলে এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে লিখবো প্রাইম মানে কী বলতো? পূরক মানে কি? সার্বিক থেকে বাদ, ইউ মাইনাস এ ইউনিয়ন বি। আসলে আমরা পারবো। ইউ এর মান তোমার এমসিকিউ দেওয়া থাকবে যে সার্বিক সেট ইউ এর মান এত, এ ইউনিয়ন বি এত, জাস্ট ওটা বাদ দিয়ে দিবা, এমসিকিউগুলোর উত্তর হয়ে যাবে। আশা করছি এগুলো বুঝতে পারছো। যেমন তোমাকে যদি বলে ইউ ইকুয়াল টু, যদি বলে 1, 2, 3, 4, আর তোমাকে বললো এ ইকুয়াল টু, বললো 2, 3, তোমাকে বললো পাওয়ার অফ এ প্রাইম কত, মানে এ প্রাইমের পাওয়ার। আচ্ছা, এ প্রাইমের মধ্যে আগে সদস্য কয়টা একটু দেখি তো। এ প্রাইমের মধ্যে সদস্য কয়টা? এ প্রাইমের মধ্যে সদস্য হলো, এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ। এ প্রাইম মানে কি বলো তো? ইউ মাইনাস এ। ইউ থেকে এ বাদ দাও। ইউ থেকে যদি এ বাদ দিই তাহলে 2, 3 বাদ, ইউ এর মধ্যে থাকে কত? 1 আর 4। 1 আর 4 মানে কয়টি? 2টি। তাহলে 2টির পাওয়ার হবে 2 এর উপর 2, কয়টি বলো তো? 4টি। আর 2টির প্রকৃত সেট কত হতে বলতো? 4-এর থেকে কত? প্রকৃত উপসেট কত হতো? প্রকৃত উপসেট হতো 4-এর থেকে 1 কম 3টি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এরকম যদি পাওয়ার থাকে, এরকম যদি কী থাকে বলো তো? পাওয়ার থাকে, পাওয়ার মানে ইউ মাইনাস যেটা আছে ওটা লিখে দিবা। পাওয়ার মানে কি? এরকম যদি পাওয়ার বলছে, এরকম যদি প্রাইম থাকে অথবা কমপ্লিমেন্ট থাকে, তার মানে আমরা লিখবো ইউ মাইনাস যেটার নাম আছে ওটার নাম লিখে ফেলবো। এটা পূরকের অঙ্ক, এগুলো পারবা, অনেকেই পারে এগুলো। আচ্ছা, এরপরে এখানে বলেছে কোন ফাংশনের অক্ষরের জায়গায় ফাঁকা ঘর দিলে আমরা পাই কি? গাণিতিক কাঠামো। তারপরে লিখেছি এখানে এমসিকিউ যত মান চাইবে আমরা সলভ করে ফেলবো, বসাই দেবো। তো চলো আমরা একটু দেখে ফেলি এটা।
কোনো একটা ফাংশনে ফাঁকা ঘরের জায়গায়, অক্ষরের জায়গায় ফাঁকা ঘর, আচ্ছা ফাংশন কি, মনে করো কোনো একটা লাইন লিখলাম আমি, এক্স দিয়ে লিখলাম 3x + 2 3x - 2, কোনো অক্ষর দিয়ে লাইনকে আমরা বলবো আপাতত ফাংশন বলবো, ঠিক আছে। তাহলে এই লাইনটা লেখা হচ্ছে এক্স অক্ষর দিয়ে, তাই আমরা এটা বলছি এক্সের ফাংশন। কী বলবো? এক্সের ফাংশন। এখন তোমাকে বলো গাণিতিক কাঠামো কাকে বলে? একটা ফাংশনের এই যে অক্ষর দিয়ে লাইন লিখাকে আপাতত আমরা বলবো ফাংশন। এটা এক্স দিয়ে লেখা আছে, ফাংশন আমি মূল সংজ্ঞায় যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এক্স দিয়ে লেখা আছে লাইনটা, তাই এটাকে আমরা বলছি এক্সের ফাংশন। তোমাকে বললো f(-2) এর মান কত? অন্য একটা চাইলো, এক্স দিয়ে লেখা আছে লাইনটা তোমাকে সাজিয়ে দিতে বলছে -2 দিয়ে। আগে গাণিতিক কাঠামো লিখবো, অক্ষরের জায়গায় ফাঁকা ঘর দেবো 3 ফাঁকা ঘর +2 3 ফাঁকা ঘর -2, অক্ষরের জায়গায় ফাঁকা ঘর দেবো। তাহলে অক্ষরের জায়গায় ফাঁকা ঘর দিলে যেটা পাই এটাকে বলা হয় গাণিতিক কাঠামো, ওই ফাংশনের গাণিতিক কাঠামো। তাহলে অক্ষরের জায়গায় ফাঁকা ঘর দিলে আমরা যেটা পাইলাম এটা হলে ফাংশনের গাণিতিক কাঠামো। এই গাণিতিক কাঠামো কী বসাবো বলো তো? -2, তাহলে -2 আর -2 বসাই দেবা, তো পুরাটা ক্যালকুলেটার মারবা, যেটা আসবে ওটাই আমার উত্তর। তার মানে এটাই বোঝাতে চাচ্ছি এমসিকিউ যে কোনো তোমাকে যদি ফাংশন দেওয়া থাকে, এবং ফাংশন থেকে অন্য কিছুর মান যদি বের করতে বলে, তাহলে অক্ষরের জায়গায় সুন্দর করে ফাঁকা ঘরে লিখবা, তা ফাঁকা ঘরে কী করবা? যার মান দিতে বলেছে মানগুলো বসাই দিবা, উত্তর বেরিয়ে চলে আসবে। যেমন তোমাকে যদি বলে f(x) = 3x³ - 5x² + 2x + 6, তোমাকে বললো f(-1) এর মান কত? তাহলে কী করবো? আগে গাণিতিক কাঠামো লিখবো, 3 ফাঁকা ঘরের উপর কত বলো তো? 3 - 5 ফাঁকা ঘরের উপর 2 + 2 এক্সের জায়গায় ফাঁকা ঘর +6, এটা তার গাণিতিক কাঠামো। এই অক্ষরের জায়গায় ফাঁকা ঘর দিলে তার গাণিতিক কাঠামো পাই। গাণিতিক কাঠামো এবার এমসিকিউ যেটা বলেছে ওটা বসাই দেবো, -1 -1 -1, পুরোটা ক্যালকুলেটার মেরে যেটা উত্তর আসবে ওটাই হলো আমার এমসিকিউ এর উত্তর। আশা করছি এই ধরনের এমসিকিউগুলো তোমরা সলভ করতে পারবা, যে কোনো একটা অক্ষর দিয়ে লাইন থাকবে মানে ফাংশন থাকবে, তোমাকে অন্য কোনো একটা মান ভ্যালু বের করতে বলবে, গাণিতিক কাঠামো বসে বের করে ফেলবো। আচ্ছা, এবার বলেছে এখানে ছোট্ট করে একটা কথা বলেছে যে ইউনিয়নের সেট গঠন কি? তাহলে এক্স আজ দ্যাট এক্স মানে তার উপাদানগুলো বিলংস টু এ এর মধ্যে থাকবে, ইউনিয়ন মানে হলো অথবা বিলংস টু বি মানে বি এর মধ্যে থাকবে, তার মানে এর মধ্যেও থাকতে পারে বি এর মধ্যেও থাকতে পারে। আশা করছি এগুলো বুঝতে পারছো। এবার বলেছে কোনো অন্যায় মানে রিলেশন মানে সম্পর্ক, জোড়া যদি তুমি দেখতে পাও, এরকম অন্যায় আসলে কি বলবো, এরকম ক্রমজোড়ে যদি সেট দেখতে পাও তুমি, ক্রমজোড়ে সেট জোড়া যে লেখা আছে 1,2 2,3, আবার লেখা আছে 3,4, এরকম লেখা আছে জোড়া, এই জোড়ার সেটকে বি এর সেট, জোড়ার সেটকে আমরা বলবো অন্যায়। জোড়ার সেটকে আমরা কি বলবো বলো তো? অন্যায়। এখন এই অন্যায়ের মধ্যে একটা কথা খেয়াল করে দেখো যে কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ, এই কথাটা বলেছি। তাহলে বলতো এই অন্যায়ের ডোমেন কত? ডোমেন মানে হলো প্রথম উপাদান, ডোমেন বলতে প্রথম উপাদানের সেটকে বলে। প্রথম উপাদানে আছে 1, প্রথম উপাদানে আছে 2, প্রথম উপাদানে আছে 3, তাহলে 1 2 3 হলো ডোমেন, এটা ডোমেনের সেট। আর তোমরা যদি বলে রেঞ্জের সেট কত, লেখা আছে দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ, 2 3 আর 4, তাহলে 2 3 4। তাহলে এখানে একটা অন্যায় দিয়ে তোমাকে যদি বলে ডোমেন কত এমসিকিউ, তাহলে প্রথম উপাদানের সেট কি আছে? 1 2 3, আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানের সেট 2 3 4, 2 নম্বরে কে আছে? 2 3 4, তাহলে রেঞ্জ হলো 4। আর রিপিট থাকলে আমরা রিপিট লিখবো না, যেমন কোন একটা অন্যায় এখানে বললাম 1,1, তারপরে লিখলাম 1,2, তারপরে লিখলাম 2,2, এটা লিখলাম, ঠিক আছে। এবার দেখো তো এটা ডোমেন কত? ডোমেন কি তুমি এভাবে লিখবা যে 1,1,2, রিপিট থাকলে রিপিট লিখবে না, শুধু লিখবো 1 2, শুধু কি লিখবো 1 2, রিপিট থাকলে রিপিট লিখবো না। ডোমেন মানে প্রথম উপাদানে 1 1 আর 2 আছে, কিন্তু আমরা লিখবো 1 আর 2, রিপিট থাকলে রিপিট লিখবো না। এই কথাটা রেঞ্জের ক্ষেত্রেও সত্য। তাহলে রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানে কি আছে? 1 আর 2, 1 2 2 আছে, কিন্তু রিপিট থাকলে রিপিট লিখবো না, লিখবো 1 আর 2, রেঞ্জ হলো 1 আর 2, দ্বিতীয় উপাদানগুলো। তাহলে ডোমেন রেঞ্জ লিখতে গিয়ে রিপিট থাকলে রিপিট লিখবো না, তাহলে একটা অন্যায়ের ডোমেন রেঞ্জ আমরা পারবো। তারপর এখানে বলা আছে কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলো সবাই ভিন্ন ভিন্ন হলে সেটি ফাংশন, এবং রিপিট হলে ফাংশন নয়, এখানে লেখা আছে। দেখো কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলো সবাই ভিন্ন ভিন্ন হলে সেটি নাকি ফাংশন। তুমি খেয়াল করে দেখো এখানে অন্যায় আছে 2টা। এই অন্যায়টা দেখো প্রথম উপাদানকে 1 2 আর 3, প্রথম উপাদানগুলো হলো 1 2 3, সবাই ভিন্ন ভিন্ন। দেখো কোনো ফাংশনের প্রথম উপাদানগুলো যদি সবাই ভিন্ন ভিন্ন হয়, কোনো অন্যায়ের প্রথম উপাদান 1, প্রথম উপাদান 2, প্রথম উপাদান 3, 1 2 3 কিন্তু সবাই ভিন্ন ভিন্ন, 1 2 3 সবাই ভিন্ন ভিন্ন, কেউ রিপিট নাই। তাহলে কোনো অন্যায়ের যদি প্রথম উপাদানগুলো সবাই ভিন্ন ভিন্ন হয়, ইউনিক হয়, তাহলে ওটা একটা বলবো ওটা ফাংশন। ওই অন্যায় আবার একই লগে কী বলো তো? ফাংশন, ঠিক আছে।
আর কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলোর মধ্যে অর্থাৎ ডোমেনের মধ্যে যদি আমি রিপিট পাই, মানে এক রিপিট হয়েছে কোনো উপাদান, যেমন 1 এখানে 2বার রিপিট হয়েছে, 2 আছে একবার, কিন্তু 1 এখানে কয়বার রিপিট হয়েছে বলো তো? 2বার রিপিট হলে এটাকে অন্যায়টাকে আমরা কোনো মতেই ফাংশন বলতে পারবো না। তাই এটা একটা অন্যায় থেকে গেলে এটা ফাংশন নয়, কারণ এর প্রথম সংখ্যাগুলো কী হয়েছে, এর মধ্যে রিপিট পাওয়া গেছে, 1 হলো রিপিট পাওয়া গেছে। তাহলে রিপিটেশন থাকা যাবে না, রিপিট থাকলে আমরা বলবো এটা অন্যায় নয়, আর রিপিট থাকলে বলবো ফাংশন নয়। আর যদি সবাই ইউনিক হয় তাহলে এটাকে আমরা বলবো ফাংশন। তাহলে এটাই কথা বলা হয়েছে। তাহলে এখানের মধ্যে এটা হলো ফাংশন আর এটা হলো ফাংশন নয়। তাহলে এমসিকিউ যদি বলে কোনটি ফাংশন নয়, আশা করছি তোমরা বুঝতে পারবা যে কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলো সবাই যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা ফাংশন, আর রিপিট হলে ফাংশন নয়। আশা করছি পারবা। এখানে বলেছে নাম্বার অফ এ ইকুয়াল টু পি, নাম্বার অফ বি ইকুয়াল টু কিউ হলে নাম্বার অফ এ ক্রস বি এর মান কত? পি আর কিউ এর গুণফল দিলে পি কিউ। এখানে বলেছে এ ক্রস বি এর সেট গঠনরূপ কি? এ ক্রস বি এর সেট গঠনরূপ কি? চলো দেখি এ ক্রস বি এর সেট গঠনরূপ কি। বলেছে এ ক্রস বি এর সেট গঠনরূপ। তাহলে সেট গঠন, আচ্ছা ক্রসে সবসময় কী থাকে বলো তো? জোড়া থাকে, মানে এক্স ওয়াই দিয়ে লিখবে এক্স কমা ওয়াই, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ক্রসের গুণফলে তারা জোড়া থাকে। তার মধ্যে এক্স মানে প্রথম উপাদান থেকে, কার ভিতর থেকে? প্রথম সেট এখানে কে আছে বলো তো? এ। তাহলে এক্স বিলংস টু এ, প্রথম উপাদানগুলো থাকবে এ থেকে। তারপরে লিখবো এবং ওয়াই মানে হলো দ্বিতীয় উপাদানগুলো, ওয়াই বিলংস টু দ্বিতীয় উপাদানগুলো থাকবে বি থেকে, 2 নম্বর সেট থেকে। এটাই হলো কার সেট গঠনরূপ বলো তো? কার্তেশীয় গুণজের সেট গঠনরূপ। তাহলে আমরা 3টা সেট গঠনরূপ পড়লাম। একটা হলো ইউনিয়ন মানে হলো অথবা, ইন্টারসেকশন মানে হলো এবং ক্রস মানে হলো জোড়া মানে এক্স কমা ওয়াই, এক্স মানে প্রথম উপাদানগুলো থাকবে প্রথম সেট কি? এ থেকে, এবং ওয়াই মানে হলো দ্বিতীয় উপাদানগুলো থাকবে দ্বিতীয় সেট কি থেকে বলো তো? বি থেকে, এবং দিব। আশা করছি তোমরা মুখস্থ রাখবে এটা, ওটাই এখানে লেখা আছে। এরপরে বলেছে উপসেটের প্রতীক। উপসেট বলতে সবাইকে বোঝানো হয় এই সাবসেটের এই প্রতীক। উপসেট মানে সাবসেট, উচ্চারণ করবো সাবসেট, ঠিক আছে? তাহলে উপসেটের প্রতীক হলো এটা হলো উপসেটের প্রতীক, আর প্রকৃত উপসেটের প্রতীক হলো এটা, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা এই তথ্যগুলো একটু মুখস্থ রাখবে যে উপসেটের প্রতীক হলো এটা, আর প্রকৃত উপসেটের প্রতীক এটা। কোথায় কাজে লাগবে? এটা হলো উপসেট আর এটা হলো প্রকৃত উপসেট। আচ্ছা উপসেট আর প্রকৃত উপসেট কি? মনে করো এ ইকুয়াল টু মনে করো 1 আর 2। তাহলে বলো তো এর উপসেট কী কী? উপসেট মানে হলো যতগুলো পারো সেট গঠন করো, 1 একটা, 2 একটা, পুরাটা 1 2 একটা, ফাঁকা একটা। তাহলে আমি যদি বলি এটার কি? উপসেট। এটার কি? উপসেট। এটার কি? উপসেট। এটার কি? উপসেট। সবগুলোই হলো উপসেটের চিহ্ন হলো এগুলো, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি যেটা মূল সেটের যেগুলো ছোট, এটা ছোটোগুলোকে বলা হয় প্রকৃত উপসেট। যদি আমি আরও নির্দিষ্ট করে বলতে চাই, সাধারণভাবে সবাই মানুষ, কিন্তু মানুষের মধ্যে আবার ভাগ থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, ওইরকম সাধারণভাবে এখান থেকে যতগুলো সেট গঠন করতে পেরেছে সবাই হলো এই উপসেট। এই চিহ্নটা সবাই হলো এটা উপসেট। কিন্তু তার মধ্যে মূল সেটের যেগুলো ছোট সেট তাদেরকে বলা হয় প্রকৃত উপসেট, মানে শুধু এই চিহ্নটা। তাহলে আমি যদি আরও নির্দিষ্ট করে বলি 1 হলো 1 2 এর কি? প্রকৃত উপসেট। তাহলে তখন প্রকৃত উপসেট বললে এই চিহ্নটা ব্যবহার করবে। 2 হলো এটার প্রকৃত উপসেট, এই চিহ্ন। 1 2 কি? উপসেট, তাহলে 1 2 এর জন্য ব্যবহার হবে এই চিহ্ন। আর ফাঁকা সেট হলো এটারও প্রকৃত উপসেট, তাহলে ফাঁকা সেটের জন্য ব্যবহার হবে এইটা, ঠিক আছে? তাহলে আমরা উপসেট সবার জন্য ব্যবহার করতে পারবো, আর প্রকৃত হলে আমরা নির্দিষ্ট এটা ব্যবহার করবো। ওকে, আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে উপসেট আর প্রকৃত উপসেট, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এরপরে আমার কি বলেছে দেখো, এখানে বলেছে এ সেট হতে বি এর একটি সম্পর্ক বা অন্যায় আর হলে, মানে আর যে অন্যায়টা পাওয়া গেছে সেটা কোথায় হতে? এ সেট হতে বি এর একটি সম্পর্ক। এবার দেখো এ সেট হতে বি এর একটা সম্পর্ক বলেছে, মানে এ সেট হতে বি এর একটা সম্পর্ক কখন হয়? একটা সেট থেকে আরেকটা সেটের সম্পর্ক কখন হয়? যখন তারাদের বিয়ে পড়ায় দিই। বিয়ে মানে কার্তেশীয় গুণজ। বিয়ে মানে কী গুণজ বলো তো? কার্তেশীয় গুণজ। তাহলে একটা সেটকে যখন আরেকটা সেটের লগে বিয়ে পড়াই দিই, একটা সেটকে যখন আরেকটা সেটের লগে আমরা বিয়ে পড়াই দিই, বিয়ে মানে কার্তেশীয় গুণজ, তখন তাদের মধ্যে সম্পর্ক হয়। সম্পর্ক করে আমরা যেটা পাই সেটা হলো অন্যায়। তখন বলেছে এ সেট হতে বি সেটের একটি সম্পর্ক বা অন্যায় হলো আর মনে করো আর। তাহলে আর কী হবে? আর 100 এই উত্তরটা দুইটা সেটকে ক্রস করলে যেটা আমরা পাবো সেটাকে আমরা বলছি আর। দুইটা সেটকে, মানে মনে করো এ সেট ইকুয়াল টু 1 2 আর বি সেট ইকুয়াল টু কত বলতো? 2 3। তাহলে 1 2 2 3কে ক্রস করলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলছি আর তাদের ক্রসের মধ্যে সম্পর্ক হলো তারা একে অপরের উপসেট। এই আরটা হবে তার ক্রসের উপসেট, মানে আর আসবে ক্রস থেকে, উপসেটের চিহ্ন ব্যবহার করবে। এইটা একটু মুখস্থ রাখো।
যে এ সেট হতে বি সেটের একটা সম্পর্ক মানে ক্রস যদি আর হয় তাহলে আর এর লগে ক্রসের সম্পর্ক হলো তার একে অপরের উপসেট হয়, প্রকৃত না উপসেট হয় বা প্রকৃত উপসেট হতে পারে। এটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, প্রকৃততেও ব্যবহার করতে পারি, উপসেটও ব্যবহার করতে পারি। তাহলে উপসেট হয়, উপসেট মানে এই প্রতীকটা আমরা ব্যবহার করব, উপসেটের এই প্রতীকটা। ওকে, পারবো? তাহলে আবারও বলছি যে এ সেট হতে বি সেটের একটি সম্পর্ক আর যদি হয়, তাহলে এ ক্রস বি সম্পর্ক আর যদি হয়, তাদের মধ্যে সম্পর্ক হলো তারা একে অপরের উপসেট মানে এই চিহ্নটা মুখস্থ করে রাখবো, ঠিক আছে? তাহলে বলো তো এক্স যদি বলে পি হতে কিউ সেটের একটি সম্পর্ক, পি হতে কিউ সেটের একটি সম্পর্ক আর হলে তাদের মধ্যে সম্পর্ক কি? তাহলে আর পি হতে কিউ এর মধ্যে সম্পর্ক আর, তাহলে সম্পর্ক কেমন হয়? ক্রস দিলেই সম্পর্ক হয়ে যায়। তাদের মধ্যে সম্পর্ক হলো তারা হলো উপসেট মানে কি? উপসেট মানে উপসেটের সাবসেটের এই চিহ্নটা ব্যবহার করে, এটাই তাদের মধ্যে সম্পর্ক। আশা করছি এমসিকিউগুলো তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা আশা করছি। আচ্ছা, আমরা ওভারঅল টোটালটা পড়ে ফেলি, তারপরে আমরা এমসিকিউগুলো পড়ব। আচ্ছা চলো আমরা সেটের আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সলভ করে ফেলতে পারি। চলো দেখি, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সলভ করে ফেলতে পারি, চলো দেখি। আচ্ছা চলো দেখি, এখানে কিছু সেটের আমরা কিছু সলভ করে ফেলতে পারি, চলো দেখি। আচ্ছা, সলভ করার আগে আমরা টোটালটা আমরা প্রথম 3টা পৃষ্ঠা আগে মুখস্থ পড়ে ফেলি, ঠিক আছে? মুখস্থ আমরা একটু দেখে ফেলি ঝটপট কী আছে। এখানে একটা কথা বলেছো, সম্ভব ত্রিভুজের প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি। এটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। সম্ভব ত্রিভুজের প্রত্যেক কোণের মান কত ডিগ্রি ব্যাখ্যা করতে বলেছে বলো তো? 60 ডিগ্রি। চলো একটু দেখি। ওখানে বলেছে একটা সমবাহু ত্রিভুজের 3 বাহু কত বলো তো? সমান। 3 বাহু সমান হলে 3 কোণ সমান 180 ডিগ্রি কিন্তু ভাগ দিলে প্রত্যেক কোণের মান কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। তার মানে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি। তারপরে বলেছে সমবাহু ত্রিভুজের এই পড়াটুকু একটু আমরা দেখে ফেলি। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের মান 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি হলো 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, চলো দেখি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ যদি তোমাকে বলে এরকম একটা চিত্র দিয়ে বললে, এই 3টা দাগ দিল, তার মানে এটা 3 বাহু সমান, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এ কোণ, এ দিল, বি দিল, তারপরে সি দিল। তোমাকে বললো এ কোণের মান কত? 60 ডিগ্রি। বি কোণের মান কত? 60 ডিগ্রি। সি কোণের মান কত? 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি। এবার এই সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বাইরে টান মারি, কান ধরে যেমন টান মারা যায়, যে কোনো একটা বাহুকে ধরে আমি যদি টান মারি, তাহলে এটা বাইরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বাইরের দিকে একটা কোণ তৈরি করে ফেলে। এই বাইরের দিকে যে কোণটা তৈরি করলে এটাকে আমরা বলি বহিস্থ কোণ। কী কোণ বলি? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান কত? এই বহিস্থ কোণের মান হলো, তুমি দেখো ভেতরের এই 3টা কোণকে বলবো অন্তস্থ কোণ। একটা সমকোণে সমবাহু ত্রিভুজের এই বহিস্থ কোণের কাছাকাছি যেটা আছে এটা কাছাকাছি অন্তস্থ কোণ, আর দূরে যেগুলো আছে এগুলোকে বলবো বিপরীত অন্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে বহিস্থ কোণের ভেতরে যারা আছে তারা সবাই অন্তস্থ কোণ, তার মধ্যে এটা কাছাকাছি সন্নিহিত অন্তস্থ কোণ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর দূরে যে আছে, বহিস্থ কোণের দূরে যে আছে তাদেরকে বলা বিপরীত অন্তস্থ কোণ। তাহলে বিপরীত অন্তস্থ কোণ বলা এই দুইটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। এবার বলো বহিস্থ কোণের মান কয় ডিগ্রি? একটা সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের মান 120 ডিগ্রি। কীভাবে 120 ডিগ্রি? তুমি দেখো টোটালটা কত? এই বহিস্থ কোণ আর ভেতরের এই কোণ টোটালটা কয় ডিগ্রি? 180 ডিগ্রি না? টোটালটা 180 ডিগ্রি, কারণ আমরা জানি গণিতে এরকম অর্ধেক ফুটবল, পুরা ফুটবল না, পুরা ফুটবল হলো 360 ডিগ্রি, আর অর্ধেক ফুটবলকে আমরা বলি 180 ডিগ্রি। তাহলে অর্ধেক ফুটবলের মধ্যে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দাও, তাহলে বহিস্থ কোণের মান থেকে 120 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের মান কত? 120 ডিগ্রি। এই এমসিকিউটায় লেখা আছে। তারপরে লেখা আছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি। বিপরীত অন্তস্থ কোণ মানে দূরের কোণ। এই দূরের কোণের সমষ্টি কত? এটা 60, এটাও 60 যোগ করলে এখানেও 120 ডিগ্রি হয়। তাহলে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের মান হলো 120 ডিগ্রি, আর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি মানে 60 আর 60 এখানেও যোগ দিলে কত? এটাও 120 ডিগ্রি। এরপরে একটা কথাবার্তা বলেছে, সমবাহু ত্রিভুজের আমরা যদি একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করি, মানে এই দিকে বর্ধিত করলাম, এই দিকে বর্ধিত করলাম, তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে যদি উভয় দিকে বর্ধিত করি, তাহলে আমার বহিস্থ কোণ তৈরি হবে কয়টা বলো তো? 2টা। এদিকে একটা বহিস্থ কোণ, এদিকে একটা বহিস্থ কোণ। প্রত্যেকটা বহিস্থ কোণের মান কয় ডিগ্রি? 120 ডিগ্রি, এদিকে 120 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহুকে একদিকে না উভয় দিকে বর্ধিত করলে 120 আর 120 2টা বহিস্থ কোণ তৈরি হয়।
তোমাকে যদি এবার বলে যে সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি কত, উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি হলো 120 যোগ দিলে কত 240 ডিগ্রি, তখন এমসিকিউর উত্তর হবে 240 ডিগ্রি। আর যদি বলে সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের অন্তর কত, অন্তর হলো কত, তাহলে 120 থেকে 120 বাদ কয় ডিগ্রি বলো তো 0 ডিগ্রি, তখন উত্তর হবে 0 ডিগ্রি। এটা লেখাই আছে অন্তরফল বা বিয়োগফল, যে উভয় দিকে বর্ধিত করলে বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি হলো 240 ডিগ্রি এবং উভয় দিকে বর্ধিত করলে বহিস্থ কোণদ্বয় অন্তরফল মানে 120 থেকে 120 বাদ দিলে কয় ডিগ্রি বলো তো 0 ডিগ্রি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে আমাদের কি আছে একটু আমরা দেখি। তারপরে আমাদের বলেছে যে সমকোণ ব্যতীত কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। একটা ত্রিভুজে কোণ কয়টা বলো তো 3টা। একটা সমকোণী ত্রিভুজ দেখতে অনেকটা এইরকম, তো কোণ হলো 3টা, সমকোণই তো 90 ডিগ্রি খেয়ে ফেলে, তাহলে বাকি দুই কোণের যোগফল কত হবে, বাকি দুই কোণের যোগফল 100% আর 90 হবে, এটাই বলা আছে। তাহলে সমকোণী ত্রিভুজে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, সমকোণ ব্যতীত কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, যেখানে থাকবে যেখানে দুইটা কোণের যোগফল 90 হবে ওটা ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। যেমন তোমাকে যদি আমি বলি যে সমকোণ ব্যতীত কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, আমি যদি তোমারে বলি, চলো একটু দেখি এটা, তোমার যদি বলি যে 40 ডিগ্রি আর 70 ডিগ্রি, এটাতে কি সমকোণ ব্যতীত এটাতে কি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, যাবে না, কারণ 40 আর 70 যোগ দিলে কয় ডিগ্রি হয় 110 ডিগ্রি, এটা কিন্তু আমার 90 হওয়া লাগবে, দুইটা কোণের যোগফল যদি হয় 90 তাহলে আমরা বলবো সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। যদি বলে 40 ডিগ্রি 30 ডিগ্রি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না, এটা তো যাবে না। কিন্তু যদি বলে 40 ডিগ্রি 50 ডিগ্রি সমকোণ ব্যতীত এই ক্ষেত্রে কি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, কারণ 40 আর 50 যোগ দিলে কত হয়, 40 আর 50 যোগ দিলে হয় আমাদের 90, তাহলে দুইটা কোণের যোগফল যদি হয় 90 তাহলে আমরা বলবো ওখানে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। এবার আমরা বলি স্থূলকোণ ব্যতীত কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা যাবে, এখানে লেখা আছে স্থূলকোণ ব্যতীত কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা যাবে। চলো আমরা দেখি স্থূলকোণ ব্যতীত কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা যাবে, এটার উত্তর লেখা আছে। স্থূলকোণ ব্যতীত দুইটা কোণের মান দেবে, বলবে কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা যাবে, দুইটা কোণের যোগফল যেখানে হবে 90-এর কম, ওই ক্ষেত্রে দুটো কোণের যোগফল যদি 90-এর কম হয় তাহলে ওটা স্থূলকোণী আঁকা যাবে। তাহলে দুটো কোণের যোগফল 90 হলে সমকোণী আঁকা যাবে, আর দুটি কোণের যোগফল যদি 90-এর কম হয় তাহলে ওখানে স্থূলকোণই আঁকা যাবে। এখন 90-এর কম কেন, কারণ স্থূলকোণ মানেই হলো একটি কোণের মান 90 ডিগ্রি বেশি, তাহলে স্থূলকোণে নিজে 90 ডিগ্রি বেশি খেয়েছে, তাহলে বাকি দুজন 90-এর কম খাবে। আচ্ছা, নর্মালি এটা মুখস্থ করে ফেলবা, দুইটি কোণের যোগফল যদি 90-এর কম হয় তাহলে কি আঁকা যাবে, স্থূলকোণী আঁকা যাবে, আর এক্স্যাক্ট 90 হলে সমকোণী আঁকা যাবে। চলো দেখি একটু, এটা আমরা একটু দেখে ফেলি, এটা যে দুইটি কোণের যোগফল কি 90-এর যদি কম হয়। চলো দেখি, যদি বলে কোন ক্ষেত্রে স্থূলকোণ ব্যতীত নিচের কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা যাবে, কোন ক্ষেত্রে, তোমাকে বললো 40 ডিগ্রি 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে কি আঁকা যাবে না, যোগফল হইতে হবে 90-এর কম, স্থূলকোণই আঁকার জন্য স্থূলকোণ ব্যতীত বাকি দুইটা কোণের ধরন কেমন হইতে হবে, যোগফল হইতে হবে 90-এর কম, স্থূলকোণই মানে যোগফল 90-এর কম। এটা আচ্ছা, এটা দিলাম 40 আর 50 স্থূলকোণী আঁকা যাবে না, যোগফল এক্স্যাক্ট 90। 40 আর 60 স্থূলকোণী আঁকা যাবে না, কারণ 90-এর বেশি। যদি বলে 40 আর 30 স্থূলকোণী আঁকা যাবে, কারণ যোগফল হলো 70 কিন্তু আমার 90-এর কম, তাহলে যোগফল যদি 90-এর কম হয় তাহলে স্থূলকোণী আঁকা যাবে, আর যোগফল যদি 90 বা 90-এর বেশি হয়ে যায় আঁকা যাবে না। তাহলে স্থূলকোণী আমরা পারবো, সমকোণী আমরা পারবো। আশা করছি এই ধরনের এমসিকিউগুলো পারবো সলভ করতে। এরপরে তোমাদের বলেছে কিছু নাম বলেছে, অঙ্কনের জন্য উপাত্ত এবং বর্ণনা বলেছে। এই নাম, অঙ্কনের জন্য উপাত্ত এবং বর্ণনা এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, একবারে ঠাড়া মুখস্থ করে ফেলবো। নাম, অঙ্কনের জন্য উপাত্ত প্রয়োজন এবং বর্ণনা এগুলো ঠাড়া আমরা মুখস্থ করে ফেলবো। নাম কী বলেছে, সমবাহু ত্রিভুজ বা বর্গ, তাহলে তোমরা একটু মুখস্থ করে ফেলবে। একটি উপাত্ত দিয়ে কী আঁকা যায়, সমবাহু ত্রিভুজ আঁকা যায়, বর্গ আঁকা যায়, তোমরা জানো। একটি উপাত্ত দিয়ে তুমি যদি বাহুর দৈর্ঘ্য জানো তুমি সমবাহু আঁকতে পারবা, তুমি বাহুর দৈর্ঘ্য জানলে বর্গ আঁকতে পারবা, তুমি পরিসীমা জানলে সমবাহু আঁকতে পারবা, বা পরিসীমা জানলে বর্গ আঁকতে পারবা, এগুলো যারা আঁকাআঁকি জানে তারা জানে। তুমি কর্ণের দৈর্ঘ্য জানলে, কর্ণের দৈর্ঘ্য এটা লিখতে পারো, কর্ণের দৈর্ঘ্য জানলেও কি আঁকা যায়, বর্গ আঁকা যায়। তাহলে বলো তো যে একটি উপাত্ত দিয়ে কী আঁকা যায়, সমবাহু এবং বর্গ, এখানে কীভাবে এমসিকিউ লুকিয়ে আছে। তোমার যদি পড়ে পরীক্ষাতে যে একটি উপাত্ত দিয়ে নিচের কী আঁকা যায়, তাহলে বলবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে সুষম ত্রিভুজও বলা হয়, তাহলে সুষম ত্রিভুজ মানে বুঝবো সমবাহু ত্রিভুজ, এটি একটি উপাত্ত প্রয়োজন আঁকতে। বর্গ আঁকতে কয়েকটি উপাত্ত প্রয়োজন, একটি উপাত্তর নাম কি, বাহুর দৈর্ঘ্য।
বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যায়, সমবাহু ত্রিভুজ আঁকা যায়। পরিসীমা দেওয়া থাকলে বর্গ সমবাহু ত্রিভুজ আঁকা যায়। বা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কী আঁকা যায় বলো তো? বর্গ আঁকা যায়। মানে একটু উপাত্ত দিয়ে এগুলো আঁকা যায়, বর্ণনাগুলো পড়ে ফেলবা। দুইটি উপাত্ত দিয়ে কী আঁকা যায় একদম মুখস্থ করে ফেলবা। আয়ত, রম্ব, সমকোণী, সমদ্বিবাহু। আয়ত, রম্ব, সমকোণী, সমদ্বিবাহু। আয়ত আঁকা যায়, রম্বস আঁকা যায়, সমকোণী ত্রিভুজ আঁকা যায়, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। এগুলো 4টা নাম, 2টি উপাত্ত দিয়ে আঁকা যায়। তাহলে তোমার এমসিকিউ যদি বলে আয়ত আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? 2টি। রম্বস আঁকতে 2টি। সমকোণী আঁকতে 2টি। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি? 2টি। এখানে বর্ণনা লিখেছে আয়তের যে 2টি উপাত্ত প্রয়োজন, 2টির নাম কী কী? একটা হলো দৈর্ঘ্যের মান দিতে হবে, আর একটা প্রস্থের মান দিতে হবে। উল্টাভাবে এখান থেকেও তোমার প্রশ্ন পড়ে যেতে পারে, যে এখান থেকেও প্রশ্ন পড়ে যেতে পারে যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে নিচের কোনটি অঙ্কন করা যায়? বলবো আয়ত। এবার বলো রম্বস আঁকতেও 2টি উপাত্তের প্রয়োজন। 2টি উপাত্তের পরিচয় কী কী? একটি বাহু একটি কোণ হইতে পারে, একটি বাহু একটি কর্ণ হইতে পারে, পরিসীমা একটি কোণ হইতে পারে, 2টি কর্ণ হইতে পারে। দেখো পরিসীমা একটি কোণ, সব মিলে কয়টি? 2টি। একটি বাহু একটি কর্ণ, একটি বাহু একটি কোণ, 2টি কর্ণ। যে কোনো কিছু দিয়ে রম্বস আঁকা যায়। জাস্ট একটু রিডিং মেরে রেখে দিবা। তোমাকে যদি এমসিকিউ পড়ে যে একটি বাহু একটি কোণ দিয়ে নিচের কোনটি অঙ্কন করা যায়, তাহলে বলবো রম্বস। একটি বাহু একটি কর্ণ দিয়ে কী আঁকা যায়? রম্বস। পরিসীমা একটি কোণ দিয়ে নিচের কোনটি আঁকা যায়? বলবো রম্বস। 2টি কর্ণ দিয়ে নিচের কোনটি আঁকা যায়? রম্বস। অনেক এমসিকিউ আছে। বা রম্বস আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? বলবো 2টি। সমদ্বিবাহু আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? বলবো 2টি। তাহলে আমার পরিচয় পর্ব থেকে শুধুমাত্র আয়ত আর রম্বসের পরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়? বলবো আয়ত। এই প্রশ্নগুলো, এই ধরনগুলো একটু পড়ে ফেলবা। এরপরে দেখো 3টি উপাত্ত দিয়ে কী আঁকা যায়? 3 নম্বর ক্রমিকে আছে ত্রিভুজ এবং সামান্তরিক। তার মানে এটা খুবই বিখ্যাত একটা এমসিকিউ, যে ত্রিভুজ অঙ্কন করতে কতটি উপাত্তের প্রয়োজন? বলবো 3টি। সামান্তরিক অঙ্কন করতে কতটি উপাত্তের প্রয়োজন? বলবো কি বলো তো? 3টি। আচ্ছা, সমকোণে আঁকতে 2টি প্রয়োজন। সমকোণের পরিচয় এখানে লিখে দিয়েছে, একটা হলো অতিভুজ আর একটা হলো অপর এক বাহু। অতিভুজ এবং অপর এক বাহু দেওয়া থাকলে সমকোণে আঁকা যায়। তাহলে সমকোণে আঁকতেও 2টি প্রয়োজন। 2টির পরিচয় কি? একটা হলো অতিভুজ আর একটা হলো অপর এক বাহু। 2টির কাহিনী গেল। 3টির মধ্যে কী কী আছে? সমকোণী ত্রিভুজ আঁকতে 3টি উপাত্তের প্রয়োজন, সামান্তরিক আঁকতে 3টি উপাত্তের প্রয়োজন। এমসিকিউটা প্রচুর আসে যে ত্রিভুজ আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? বলবো 3টি। সামান্তরিক আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? বলবো 3টি। এবং 3টির পরিচয় কী কী এখানে লিখে দেওয়া আছে, যে 3টি বাহু থাকলে ত্রিভুজ আঁকা যায়। যা ইচ্ছা আঁকা যায়। 3টি বাহু থাকলে ত্রিভুজ আঁকা যায়। 2টি বাহু একটি কোণ থাকলে ত্রিভুজ আঁকা যায়। একটি বাহু 2টি কোণ থাকলেও ত্রিভুজ আঁকা যায়। মোট মিলে 3টি। শুধুমাত্র একটি কেজে ত্রিভুজ আঁকা যায় না। শুধুমাত্র 3টি কোণ দিয়ে কখনো ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তাহলে ত্রিভুজ 3টি মাপ হলেই ত্রিভুজ আঁকা যাবে। শুধুমাত্র একটা কেজে ত্রিভুজ আঁকা যাবে না। কেজটা কি? যে 3টি কোণ দেওয়া থাকলে কখনোই ত্রিভুজ আঁকা যায় না। 3টি কোণ দেওয়া থাকলে কখনোই ত্রিভুজ আঁকা যায় না, এটা মনে রাখতে হবে। তাহলে ত্রিভুজ বা সামান্তরিকের জন্য 3টি বাহু থাকলে আঁকা যায়, 2টি বাহু একটি কোণ, একটি বাহু 2টি কোণ, সবইতে আঁকা যায়, 3টি কোণ দিয়ে আঁকা যায় না। তাহলে 3টি কোণ দিয়ে কখনোই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, বাকি সব ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। আর সামান্তরিক আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? 3টি। প্রচুর পরীক্ষায় আসে সামান্তরিক আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? 3টি। ট্রাপিজিয়াম আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? ট্রাপিজিয়াম আঁকতে উপাত্তের প্রয়োজন হলো 4টি। 4টি কী? 2টি সমান্তরাল বাহু আর 2টি কোণ। আমরা আঁকাকে দেখেছিলাম যে 2টি সমান্তরাল বাহু এবং 2টি কোণ দেওয়া থাকলে আমরা ট্রাপিজিয়াম আঁকতে পারবো। চতুর্ভুজ আঁকতে মোট 5টি উপাত্তের প্রয়োজন। অনেকে মনে করে চতুর্ভুজ মানে 4টি উপাত্তের প্রয়োজন। না, 4টের মধ্যে শুধু ট্রাপিজিয়ামের নাম আছে। তাহলে চতুর্ভুজ আঁকতে উপাত্তের প্রয়োজন কয়টি বলো তো? 5টি। 5টি উপাত্ত কী কী এখানে সুন্দর করে লেখা আছে। 4টি বাহু হলে আর একটি কী লাগবে? কোণ। 4টি বাহু একটি কর্ণ, 2টি বাহু 3টি কোণ, 3টি বাহু 2টি কর্ণ, 3টি বাহু 2টি কোণ। তাহলে সব মিলিয়ে 5টি। এখন এখান থেকে এমসিকিউ তোমার দিতে পারে, যদি বলে যে একটি চতুর্ভুজ অঙ্কনে 3টি বাহু দেওয়া থাকলে আর কতটি কোণের প্রয়োজন? তখন বলবো আর 2টি কোণের প্রয়োজন। এখান থেকে যে 3টি বাহু দেওয়া থাকলে আর কতটি কোণের প্রয়োজন? বলবো 2টি। বা এভাবে বলতে পারে 3টি বাহু দেওয়া থাকলে আর কতটি কর্ণের প্রয়োজন? 2টি। 3 আর 2 কত? 5। এভাবে থাকতে পারে 2টি বাহু দেওয়া থাকলে আর কতটি কোণের প্রয়োজন চতুর্ভুজ অঙ্কনের জন্য? তাহলে 2টি বাহু দেওয়া আছে আর কোণ প্রয়োজন কয়টা? 3টা। তাহলে 2 আর 3 কত? 5। সব মিলিয়ে আমার 5টা। এভাবে এমসিকিউ থাকতে পারে। এখানে সামান্তরিকের পরিচয় দিয়েছে যে এই যে সামান্তরিক আঁকতে 3টি প্রয়োজন। 3টির নাম কী কী? একটা হলো 2টি সংলগ্ন বাহু এবং তাদের অন্তর্গত কোণ। অর্থাৎ সামান্তরিক আঁকতে 2টি সংলগ্ন বাহু এবং তাদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে আমরা সামান্তরিক আঁকতে পারবো। তো পরিচয়গুলো পড়ে ফেলবা আর ক্রম অনুযায়ী মুখস্থ রেখে ফেলবা। যে 1-এর মধ্যে কে কে আছে? সমবাহু ত্রিভুজ বর্গ। 2-এর মধ্যে নাম কে আছে? আয়ত, রম্ব, সমকোণী, সমদ্বিবাহু। 3-এর মধ্যে নাম 2জন আছে, ত্রিভুজ সামান্তরিক। 4-এর মধ্যে নাম আছে একজন, ট্রাপিজিয়াম। 5-এর মধ্যে নাম আছে চতুর্ভুজ। কে আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন এবং তার পরিচয়গুলো থেকে একটু তোমরা নিজেরা পড়ে ফেলবা। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। এখান থেকে একটা বিখ্যাত এমসিকিউ হলো যে কর্ণের দৈর্ঘ্য, শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্য দিয়ে নিচের কোনটি আঁকা যায়? বলবো বর্গ। বাহুর দৈর্ঘ্য দিয়ে নিচের কোনটি আঁকা যায়? বর্গ বা সমবাহু। পরিসীমা দিয়ে নিচের কোনটি আঁকা যায়? বর্গ বা সমবাহু। কিন্তু কর্ণের দৈর্ঘ্য দিয়ে নিচের কোনটি আঁকা যায়? সরাসরি বলবো বর্গ। বাকিগুলো পড়লা, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো এটা। ওকে,
চলো এরপরের পৃষ্ঠাতে আমরা চলে যাই যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। 3 বাহু দেওয়া থাকলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। চলো দেখি কখন ত্রিভুজ অঙ্কন সম্ভব। 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা এটা আমরা বুঝবো কীভাবে, চলো একটু আমরা দেখে ফেলি। 3 বাহু দেওয়া থাকলে কখন ত্রিভুজ অঙ্কন সম্ভব এটা বুঝবো কীভাবে, চলো একটু আমরা দেখে ফেলি। হ্যাঁ একটা ট্রিক দেওয়া আছে যে যোগফল হবে বড় মানে তৃতীয় বাহু থেকে বড়, আর বিয়োগফল হবে ছোট। যোগফল হবে বড়, বিয়োগফল হবে ছোট। এই ট্রিকটা আমরা অ্যাপ্লাই করলেই পেরে যাব, ঠিক আছে। বলো তো এখানে বললো 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর হলো 4 সেন্টিমিটার, এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। আমরা দুইটা ট্রিক আছে, একটা হলো যোগফল হবে বড়, বিয়োগফল হবে ছোট। এখন প্রশ্ন হলো যোগফল দিয়ে চেক করবো নাকি বিয়োগফল দিয়ে চেক করব। আমরা দেখব যে 3 নম্বর বাহুটা এদের থেকে বড় না ছোট। এদের থেকে 3 নম্বর বাহুটা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর বাহুটা 2 আর 3 থেকে বড়, যেহেতু বড় তাই যোগফল দিয়ে এটা চেক করব। তাহলে বলতো যোগফল করো, 2 আর 3 যোগফল কত 5। যোগফল হবে বড়, দেখো যোগফল বড় হয়েছে, 2 আর 3 যোগফল হলো 5। এই 5 কিন্তু 4 থেকে বড়। আমি বলেছি যোগফল হবে বড়, দেখো যোগফল বড় হয়েছে, 2 আর 3 যোগফল 5, 5 কিন্তু 4 থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব। যদি বলে 2, 3 আর 5 এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা, তাহলে কি বলবা বলো তো। 2 আর 3 লগে আছে কি বলো তো 5, 2 আর 3 লগে আছে কি বলো তো 5। তাহলে 2 আর 3 লগে আছে 5, তার মানে এটা যোগ দিয়ে চেক করবো না বিয়োগ দিয়ে। অবশ্যই যোগ দিয়ে চেক করবো, কারণ এটা বড়। বড়গুলো সবসময় যোগ দিয়ে চেক করবা, ছোটোগুলো সবসময় বিয়োগ দিয়ে চেক করবো। তাহলে যোগ দিয়ে চেক করলে চলো দেখি যোগফল কত। 2 আর 3 যোগফল কত 5, 5 5 সমান হয়ে গেছে। আমার তো চেয়েছে 2 আর 3 যোগফল 5, এটা তো বড় হওয়ার কথা, যোগফল হবে বড়, এটা মিলেনি। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তাহলে তোমাকে যদি বলে 5 আর 6 আর 12 এটা ক্ষেত্রে কি ত্রিভুজ অঙ্কন সম্ভব। এটা বড় দেখাচ্ছে, 3 নম্বর বাহু বড় থাকলে যোগ দিয়ে চেক করবো। 5 আর 6 যোগ দিলে কত 11, যোগফল হবে বড়, কিন্তু 11 তো এখানে বড়, 12 থেকে বড় হতে পারেনি, যোগফল ছোট হয়ে গেছে, যোগফল হবে বড়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। বলো তো এবার 5 আর 6 আর এখানে দিয়েছে বলো তো কত, বলো তো 2, এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা। আমি দেখতে পাচ্ছি এটার থেকে এটা কমে গেছে, কমে গেলে এক্ষেত্রে বিয়োগ দিয়ে চেক করব। তাহলে বিয়োগফল হবে ছোট, বিয়োগ দিয়ে চেক করি, 6 থেকে 5 বাদ দিলে কত হয় 1। বিয়োগফল এই 1 কিন্তু ছোট, আসলেই ছোট, 2 এর দেখো ছোট, এটাকে তুলনা করবো উত্তরটাকে, 1 কিন্তু আসলেই ছোট, তাহলে বিয়োগফল ছোট হয়েছে, তাহলে ঠিক আছে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব। কিন্তু যদি বলি 5, 6 আর 1 এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা। 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা ছোট, তার মানে কি দিয়ে চেক করবো বিয়োগ দিয়ে। 6 থেকে বিয়োগ করো, বড় থেকে ছোট বিয়োগ করো, 6 থেকে 5 বাদ দিলে কত 1। এটা 1 1 কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। বিয়োগফল এটার থেকে কী হওয়া উচিত ছোট, কিন্তু এখানে সমান হয়ে গেছে, সমান হওয়া যাবে না, তাহলে এক্ষেত্রে অঙ্কন করা সম্ভব নয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। 3 বাহু দেওয়া থাকলে দেখবো বড় না ছোট, বড় হলে যোগ দিয়ে চেক করবে, যোগফলটা উত্তরটা হবে কি বড়, সমান হলে বাদ, সমান হলে ম্যাচ করলেই বাদ, ঠিক আছে। আর যদি ছোট হয় তাহলে বিয়োগ দিয়ে চেক করবে, 5 থেকে 6 বাদ দিলে 1, 1 কিন্তু এটা ছোট, কিন্তু 5 থেকে 6 বাদ দিলে 1, 1 কিন্তু এখানে 1 মিলে গেছে, ছোট হয়নি, তাহলে এক্ষেত্রে অঙ্কন সম্ভব না, এক্ষেত্রে অঙ্কন সম্ভব। আশা করছি আমরা পারবা। এই যোগফল বড় হলে যোগ দিয়ে চেক করবো, যোগফল হবে বড়, বিয়োগ হলে ছোট, বিয়োগ দিয়ে চেক করবো, বিয়োগফল হবে কি বলো তো ছোট। আশা করছি এটা আমরা পারবো। এবার বলেছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য দেওয়া থাকলে বৃহত্তম কোণের মান কত। বৃহত্তম কোণের মান হবে 45 ডিগ্রি প্লাস পার্থক্য বাই 2, আর ক্ষুদ্রতম কোণের মান হবে 45 বিয়োগ পার্থক্য বাই 2। এটা আমার মাস্ট বি থাকবে। তাহলে বলো, এটা বললো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য বললো 10 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি, মানে বোঝাতে চাচ্ছে এ একটা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্ম কোণ দেয় মানে ওপরের কোণ আর নিচের কোণ, মানে ওপরের কোণ নিচের কোণ এমনভাবে থাকবে তাই যেন তাদের পার্থক্য কয় ডিগ্রি হয় বলো তো 10 ডিগ্রি। তাহলে এখন বৃহত্তম কোণের মান কত। বৃহত্তম কোণের মান লেখা আছে 45 প্লাস পার্থক্য বাই 2, পার্থক্য কত 10, 10 বাই 2, তাহলে 45 প্লাস 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, উত্তর কত 50 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণের মান কত, উত্তর লেখা আছে 45 বিয়োগ পার্থক্য কত 10, পার্থক্য বাই 2, ক্ষুদ্রতম মানে বিয়োগ 45 বিয়োগ 10 থেকে 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 কত ডিগ্রি 40 ডিগ্রি। আসলে মিলছে, বৃহত্তম কোণের মান 50 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের মান 40 ডিগ্রি। তাহলে বৃহত্তম যদি 50 ডিগ্রি, ক্ষুদ্রতম 40 ডিগ্রি হয়, তাহলে তাদের পার্থক্য কত থাকে 10 থাকে। দেখো 50 আর 40-এর মধ্যে পার্থক্য কত বলো তো 10। তাহলে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য যদি দেওয়া থাকে, বৃহত্তম কোণ কত হবে 45 প্লাস পার্থক্য বাই 2, আর ক্ষুদ্রতম কোণের মান হবে 45 বিয়োগ পার্থক্য বাই 2। এই সূত্রটা মুখস্থ রাখবা, 45 প্লাস পার্থক্য বাই 2, পার্থক্য কত বলো তো 10, 10 বাই 2, তাহলে 10কে 2। আচ্ছা বলো তো এবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য যদি হয় 8 ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণের মান কত, তাহলে বৃহত্তম কোণের মান হবে 45 যোগ পার্থক্য বাই 2,
তাহলে 45 যোগ পার্থক্য বাই 2, পার্থক্যকে 2 দিয়ে ভাগ দিলে কত? তাহলে 45 আর পার্থক্য বাই 2, বৃহত্তম বললে যোগ, ক্ষুদ্রতম বললে বিয়োগ। 45 পার্থক্য বাই 2 থাকবে, বৃহত্তম বললে যোগ, ক্ষুদ্রতম বললে বিয়োগ। তাহলে 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, 49 আর 45 আর 4 যোগ দিলে আমাদের কত হয়? 49। আশা করছি আমরা পারবো। তাহলে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য যদি বলে, তাহলে 45 আর অর্ধেক বাই 2, মানে 45 আর সূক্ষ্মকোণের পার্থক্য বাই 2 এটা থাকবে, বৃহত্তম বললে যোগ, ক্ষুদ্রতম বললে বিয়োগ। আশা করছি তোমরা এটা এই ধরনের এমসিকিউ সলভ করতে পারবা। এবার তোমাকে বলবে 3 বাহু দিয়ে দিবে, বলবে কোনটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব। 3 বাহু যদি দিয়ে দেয় তোমাকে, তা কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব একটু আমরা দেখে ফেলি। 3 বাহু দিলে যেমন তোমাকে বললো 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর কত 10 সেন্টিমিটার, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব কিনা এটার সূত্র লেখা আছে। বড়োর উপর স্কোয়ার দিবা আগে, বড়োকে 10-এর উপর স্কোয়ার সমান হবে কি? বাকিগুলার স্কোয়ারের যোগফল। বাকিগুলার স্কোয়ার কত? 4-এর উপর স্কোয়ার যোগ 5-এর উপর স্কোয়ার। এটা যদি মানে তাহলে সম্ভব। 10-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 100। আর 4-এর উপর স্কোয়ার 5-এর উপর স্কোয়ার 4-এর উপর স্কোয়ার দিলে 16 যোগ 5-এর উপর স্কোয়ার দিলে 25। তাহলে এপারে হলো 100 আর 4-4 16, 5-5 25। তাহলে 16 আর 25 যোগ দিলে কত বলো তো? 41। মিললো? 100 আর 41 মিলে না, তাহলে এক্ষেত্রে অঙ্কন সম্ভব নয়। তাহলে আমি বুঝবো কিভাবে যে 3টা বাহু দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা? বড়টার বর্গ করব। বড়টার বর্গ কত পেলাম? 100। আর বাকি 2টা বর্গ করে ক্যালকুলেটারে যোগ করে দেবো নর্মালি, মুখে করতে পারবো। বড়টার বর্গ 100, 10-এর বর্গ কত? 10-এর উপর স্কোয়ার দিলে 10 10-এ কত? 100। তাহলে 100 লিখে রাখলাম। বড়টার বর্গ কত? 100। আর বাকিগুলার বর্গের যোগফল কত লিখবা? 4 আর 5, 4-এর বর্গ ক্যালকুলেটার মেরে দেবা, 4-এর বর্গ প্লাস 5-এর বর্গ ক্যালকুলেটার মারলে কত? 4-এর বর্গ আর 5-এর বর্গ মারলে কত? 41। তাহলে মিললো? বড়টার বর্গ হলো 100, কিন্তু বাকিগুলার বর্গ কত? 41। সব মিলে যদি মিলতো তাহলে আমি বলতাম সমকোণী আঁকা যাবে। এখানে মিলে না, তার মানে এটাতে সমকোণী আঁকা যাবে না। এভাবে বুঝবো সমকোণী আঁকা যাবে কিনা। তার মানে এখানে ট্রিকটা লেখা আছে, বড়টার উপর বর্গ সমান যদি বাকিগুলার বর্গ, অর্থাৎ এই ফাঁকা ঘরে আছে বাকিগুলা, বড়টা বাদে বাকিগুলার বর্গের যোগফল যদি বড়টার বর্গের সমান হয়ে যায়, শর্ত যারা মানবে সেটি দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব। আর এই শর্ত যারা মানবে না সেটি দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। যদি আমি এটা বলি, যে 12, 5 আর 13 এটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে কিনা, তাহলে লিখবো বড়টার বর্গ 13-এর উপর স্কোয়ার কত হয়? 169। বাকিগুলার বর্গ দেখবো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ক্যালকুলেটার মারবো, এটাও হয় 169। মিলে গেছে, এটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তোরে যদি বলে যে 6, 8, 10 এটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। বড়োর উপর স্কোয়ার, বড়োর বর্গ কত? 100। আর বাকিগুলোর বর্গ 6-এর বর্গ প্লাস 8-এর বর্গ যোগ দিলে 100। তাহলে এটা দিয়েও সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, কিন্তু যেটা মিলবে না ওটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। এটাই নিয়ম। ওকে, আশা করছি এটা বুঝতে পারছি। এরপরে আমরা এখানে কিছু লেখা আছে যে রম্বসের বৈশিষ্ট্য সম্পর্কে লেখা আছে। তো রম্বসের বৈশিষ্ট্য কি একটু আমরা পড়ে ফেলি। রম্বসের বৈশিষ্ট্য, রম্বস দেখতে কীরকম বলো তো? রম্বস দেখতে হলে এইরকম, 4টা বাহু সমান কিন্তু কোমর বাঁকা, তাদেরকে বলা হয় রম্বস। এটাকে বলা হয় রম্বস। দেখ, 4টা বাহু সমান 1 2 3 4, 4 বাহু সমান কিন্তু কোমরটা তার বাঁকা, কোমর বাঁকা, এটাকে বলা হয় রম্বস। তো রম্বসের বৈশিষ্ট্য 1 নম্বরে হলো প্রত্যেক বাহু সমান। এটা প্রত্যেকটা বাহুই কি রম্বসের সমান। কতটা সত্য? কোনো কোণই সমকোণ নয়। দেখ, এটাও সমকোণ না, বাঁকা, এটাও বাঁকা, কোনো কোণই সমকোণ নয়। সমকোণ মানে কি রে? খাড়া কোণ। রম্বসের কোনো কোণই খাড়া কোণ নয়, অর্থাৎ কোনো কোণই সমকোণ নয়। এবার বলেছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আসলে সত্য, বিপরীত বাহুদ্বয় এটার বিপরীত, এটা সমান, এগুলো সমান, এটা সমান। বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল মানে সোজা দাগ। দেখ, রেল লাইনের ধারের মতো এটা সোজা হয়ে আছে, এটাও রেল লাইনের ধারের মতো কি হয়েছে? সোজা হয়ে আছে। তার মানে এই দাগটা রেল লাইনের ধারের মতো সোজা হয়ে আছে, এই দাগটা রেল লাইনের ধারের মতো সোজা হয়ে আছে। রেল লাইনের ধারের মতো সোজা হয়ে থাকলে তাদেরকে বলি সমান্তরাল, এবং তারা সমানও। তাহলে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কথাটা সত্য। এরপরে 4 নম্বর একটা লাইন লিখেছে যে বিপরীত কোণ পরস্পর সমান, আর রম্বসের বিপরীত কোণ পরস্পর সমান। অর্থাৎ আমি এই একটা রম্বসের বিপরীত কোণ সমান, এটার মান যদি হয় 70 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও হবে 70 ডিগ্রি। মানে বিপরীত কোণ কী বলতো? সমান। রম্বসের বিপরীত কোণ সমান, মুখস্থ রাখবা। তারপরে 4 নম্বর গেল। 5 নম্বর বলেছে সন্নিহিত বাহুদ্বয় পরস্পর, সন্নিহিত বাহুদ্বয় না, সন্নিহিত কোণদ্বয়, এখানে লিখবা সন্নিহিত কোণদ্বয়। ঠিক আছে, বাহুদ্বয় না, সন্নিহিত কোণদ্বয় পরস্পর সম্পূরক। সন্নিহিত লিখবা কোণদ্বয়
সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। চলো দেখি রম্বসের সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সম্পূরক দেখি। সন্নিহিত কোণ দ্বয়, আচ্ছা দেখো এই একটা রম্বস, সন্নিহিত কোণ দ্বয় বলতে আমি বুঝাচ্ছি কী কোণ, এ কোণ আর এই মনে করো এ বি সি আর ডি দিলাম। আচ্ছা এর সন্নিহিত কোণ কোনটা, এর কাছাকাছি কোণ যেগুলো, এর কাছাকাছি কোণ এদিকে গেলে বি কোণ আর এদিকে গেলে কী কোণ, ডি কোণ। তাহলে আমরা বলতে পারি এর সন্নিহিত কোণ কি, বি কোণ। বা এই দিকে থেকে বলতে পারি এর সন্নিহিত কোণ ডি কোণ। তাহলে এডি পরস্পরের সন্নিহিত কোণ, এবি পরস্পরেরও কী কোণ, সন্নিহিত কোণ। এখানে বলেছে এখন রম্বসের একটা বৈশিষ্ট্য হলো এই কাছাকাছি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, এটা মনে রাখবা। রম্বসের একটা বৈশিষ্ট্য হলো কাছাকাছি কোণের যোগফল, তাহলে কাছাকাছি কী কোণ, এ কোণ যোগ আর কাছাকাছি কী আছে, বি আছে। তাহলে এই যোগফল এখানে যদি এমসিকিউ দেয় কত ডিগ্রি, উত্তর মারবো কয় ডিগ্রি, 180 ডিগ্রি। অথবা এরকম যদি এমসিকিউ দেয় যে এ কোণ যোগ এর কাছাকাছি ওপরের দিকে গেলে কী আছে, ডি, এ কোণ যোগ ডি কোণ কয় ডিগ্রি, উত্তর মারবো 180 ডিগ্রি। মানে দুটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। আর এই ঘটনাকে বলা হয় সম্পূরক। সম্পূরক, তাহলে সম্পূরক কাকে বলে, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাদেরকে গণিতের ভাষায় বলা হয় সম্পূরক কোণ। তাহলে বলো তো যে রম্বসের দুটি কোণ পরস্পর সম্পূরক কোণ, মানে দুটি কোণের যোগফল সবসময় কত হবে, দুটি কোণ মিলে হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আরেকটা এমসিকিউ দিতে পারে যে রম্বসের সন্নিহিত কোণ দ্বয় যেহেতু পরস্পর সম্পূরক, তাহলে এটা যদি 70 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি। তাহলে সন্নিহিত এই রম্বসের সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সম্পূরক মানে দুই কোণ মিলে যোগফল কত, 180। দুই ভাই মিলে খাবে 180, তাহলে দুই ভাই মিলে খাবে 180, তার মধ্যে এক ভাই 70 খেয়ে ফেলেছে, আরেক ভাইয়ের ভাগে আছে 110 ডিগ্রি, তো এই কোণের মান হবে 110 ডিগ্রি। এভাবে আমরা বের করতে পারবো যে রম্বসের সন্নিহিত কোণ দ্বয় পরস্পর কী বলতো, সম্পূরক। এভাবে আমরা বের করতে পারবো, আশা করছি বুঝতে পারছো। সম্পূরক মানে দুই কোণের যোগফল কয় ডিগ্রি বলতো, 180 ডিগ্রি। এখান থেকে একটা ম্যাজিক দেখাই তোমাকে যে রম্বসের একটি কোণ জানলে বাকি তিনটি কোণ বের করা যায়। মনে করে এটা 70 ডিগ্রি, তাহলে বলো তো সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি, দুই ভাই মিলে খাবে 180 ডিগ্রি, তার মধ্যে এক ভাই কত ডিগ্রি, 70 ডিগ্রি খেয়েছে, বাকি এক ভাই কয় ডিগ্রি খাবে, 110 ডিগ্রি। এবার বলো রম্বসের বিপরীত কোণ সমান, এটা 70 হলে বলতে পারি এটাও 70, এটা 110 হলে বলতে পারি এটাও কত, 110। তাহলে দেখো আমি কোণ জানতাম একটা, বাকিগুলো তিনটা বের হয়ে গেল। তাহলে রম্বসের একটা কোণ জানলে বাকি তিনটা কোণ বের করা যায়। সন্নিহিত কাছাকাছি কোণ কত, 180 থেকে বাদ দিবা, তাহলে 180 থেকে 70 বাদ দিলে কত, 110 ডিগ্রি। এবার বিপরীত কোণ সমান 70 হলে 70, 110 হলে 110। পারবো না, পারবো। এরপরে আমাকে বলেছে তাহলে রম্বসের কোণ দ্বয় সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সম্পর্ক, কথাটা সত্য। তারপর আমাকে লাস্টের একটা লাইন বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা আমরা দেখি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিভাবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিভাবে একটু আমরা দেখে ফেলি। এই যদি একটা রম্বস হয়, তাহলে রম্বসের কর্ণদ্বয় এই একটা কর্ণ, এই কর্ণগুলা সবসময় একে অপরকে সমান দুই ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। আর প্রত্যেকটা এক একটা করে 4টা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, তার মানে এরা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে বলবো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কথাটা সত্য, মুখস্থ করে ফেলবা। তাহলে রম্বসের এই সত্য কথাগুলো থেকে তোমাকে এমসিকিউ দিতে পারে বহুপদীর এমসিকিউ কী দিবে, বলবে রম্বসের জন্য নিচের কোনটি সত্য, এরকম সত্য লাইন দিব 2টা 3টা, কোনটা সত্য দেখবা। আশা করছি এটা বুঝতে পারছো, রম্বসের বৈশিষ্ট্যগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে আমরা বাকিগুলো দেখব, চলো বাকিগুলো দেখি। এখানে কি বলেছে বলো তো, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা মানে কি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। চলো এটা আমরা একটু দেখে ফেলি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। চলো দেখি। আচ্ছা কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ কাকে বলে, এই যদি হয় আমার বৃত্ত, দেখতে পাচ্ছ আশা করি, এই যদি হয় আমার বৃত্ত, তাহলে মনে করো ঠ্যাং আছে বৃত্তের উপরে, কোনো কোণের মাথা যদি কেন্দ্রে হিট করে এটা কেন্দ্রস্থ কোণ, আর কোনো কোণের মাথা যদি বৃত্তে হিট করে এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। আমরা এই কেন্দ্রস্থ কোণকে মনে করব বাপের লগে তুলনা করব, বাপ, আর বৃত্তস্থ কোণকে তুলনা করব পোলা। আর ঘটনাটা এমনভাবে সাজাবো যে বাপের বয়সটা এমন একটা পর্যায়ে আছে যে বাপের বয়স এমন হইতে পারে না, বাপের বয়স হলো 40 বছর, বাপের বয়স কত বছর, 40 বছর, আর পোলার বয়স ঠিক তার অর্ধেক আছে, 40-এর অর্ধেক কত বলো তো 20, এরকম হইতে পারে। তাহলে এরকম তুলনা দেবো যে বাপ আর পোলার সম্পর্ক হলো অর্ধেক, বাপের বয়স যত পোলার বয়স অর্ধেক, পোলার বয়স যত বাপের বয়স ডাবল, এরকমটাই, ঠিক আছে।
তাহলে কেন্দ্রস্থ কোণকে আমরা বলবো বাপ, আর বৃত্তস্থ কোণকে আমরা বলবো পোলা। তাহলে বলো তো, কেন্দ্রস্থ কোণ বলেছে একটা কথা যে একই চাপের উপর দণ্ডায়মান, মানে একটা অংশের উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থের দ্বিগুণ, অর্থাৎ বলতে চাচ্ছে যে কেন্দ্রস্থ হলো সমান সমান 2 গুণ বৃত্তস্থ, এটা বলতে চাচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থর দ্বিগুণ, মানে পোলার ডাবল। আসলে তো পোলার ডাবল। কেন্দ্রস্থ কোণ মানে হলো বাপ হলো বৃত্তস্থ কোণের নাকি দ্বিগুণ। কত গুণ, এটা এমসিকিউ পড়বে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ, বৃত্তস্থ কোণের কত গুণ যদি বলে, বৃত্তস্থ হলো পোলা, তাহলে পোলার থেকে কত গুণ হবে বাপ, নিশ্চয় ডাবল মানে 2 গুণ। তখন উত্তর দেব 2 গুণ বা দ্বিগুণ। 2 গুণকে বাংলাতে বলা হয় দ্বিগুণ, ঠিক আছে। উল্টাভাবে বলা হয় বৃত্তস্থ কোণ, মানে বৃত্তস্থ কোণ হলো এটুকে যদি লাথি মারে তাহলে হয় হাফ কেন্দ্রস্থ কোণ। তার মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ মানে পোলার বয়স বাপের কি হবে, কেন্দ্রস্থ কোণ মানে কি, এটা হলো পোলার বয়স বাপের কি হবে। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ মানে হলো বাপের বয়সের কি হবে, অর্ধেক। 1/2 মানে হলো অর্ধেক, 1/2 মানে হলো অর্ধেক, 1/2 গুণ, বা এটাকে আমরা বাংলায় বলি অর্ধেক, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে, কেন্দ্রস্থ কোণ হলো বাপের অর্ধেক হবে পোলা। বুঝতে পেরেছো না পারেনি? যদি বলে বাপকে বলে তুলনা দেয়, বাপের বয়স যদি বের করতে বলে কার লগে তুলনা দেয়, পোলার লগে, তাহলে পোলার ডাবল হলো বাপ। আর পোলার বয়স যদি বের করতে বলে, মানে বৃত্তস্থ কোণ যদি বের করতে বলে কার লগে, কার তুলনা দিয়ে, বাপের তুলনা দিই, তাহলে বাপের অর্ধেক হলো পোলা, অর্ধেক। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, বা কত গুণ, 1/2 গুণ। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। 1/2 এটাই লেখা আছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বাপ, বৃত্তস্থ কোণ পোলার কি ডাবল হবে দ্বিগুণ। আর একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ মানে কি, বৃত্তস্থ কোণ মানে হলো পোলা কি হবে, কেন্দ্রস্থ কোণ মানে বাপের কি হবে বাপের অর্ধেক হলো পোলা, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পারছো। এই ধরনের এমসিকিউ কীভাবে থাকতে পারে, এভাবে তোমাকে সরাসরি বলতে পারে এভাবে, যে এরকম একটা চিত্র দিয়ে বলে দিল যে বৃত্তস্থ কোণ হলো 80 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত, বা এরকম একটা চিত্র দিল, থামো একটা দিই পড়াই। বৃত্তস্থ কোণ বলে 20 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত। আচ্ছা বলো তো, বৃত্তস্থ কোণ যদি 20 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ মানে পোলার বয়স যদি 20 হয়, তাহলে বাপের বয়স কত হবে, ডাবল, 40, উত্তর হবে 40। উল্টাটাও থাকতে পারে, তোমার কেন্দ্রস্থ কোণের মান বলে দিল, মনে করে 100 ডিগ্রি, কয় ডিগ্রি, 100 ডিগ্রি। বৃত্তস্থ কোণের মান কত, তাহলে কেন্দ্রস্থ কোণ মানে বাপের বয়স যদি 100 হয়, তাহলে পোলার বয়স কী হবে, বৃত্তস্থ মানে পোলার বয়স অর্ধেক হবে, 100-র অর্ধেক কত, 50 ডিগ্রি। আশা করছি তুমি বুঝতে পারছো এটা, একটু চেষ্টা করবা। তাহলে এমসিকিউটা কি, যদি বলে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত দ্বিগুণ, আবার উল্টা করে যদি বলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক বা 1/2 গুণ। আশা করি বুঝতে পারছো। এরপর বলেছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একটু আমরা দেখি, একই চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ এটা বোঝাইতে চাচ্ছে যে একটা চাপের উপর যদি আমি কোটি বৃত্তস্থ কোণ আঁকি, তাহলে সকল বৃত্তস্থ কোণগুলো সমান হবে। তাহলে এই এমসিকিউটার মধ্যে লুকিয়ে আছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এমসিকিউ তোমাকে বলে দিবে, এই একটা কোণের মান বলে দিবে 50 ডিগ্রি, তো এই কোণের মান কত, এই কোণের মানও 50 ডিগ্রি হবে, কারণ একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণের মান যত, এই বৃত্তস্থ কোণের মানও তত। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে এর মান 50 ডিগ্রি হলে এটার মানও কয় ডিগ্রি, 50 ডিগ্রি হবে। তাহলে এমসিকিউটা বুঝতে পেরেছো। একই চাপের উপর দণ্ডায়মান যদি আমি এটার মান বলি 40 ডিগ্রি দিয়ে, যদি এমসিকিউ বলি এই কোণটার মান কত, এটার মানও 40 ডিগ্রি, কারণ একই লেজ থেকে আসছে, একই চাপ থেকে আসছে, বৃত্তস্থ কোণগুলো কী হয়, সমান হয়। আশা করি বুঝতে পারছো এটা। তারপরে কি বলেছে দেখো, এখানে বলেছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি, বা বিপরীত কোণ দিয়ে পরস্পর সম্পূরক। এই জিনিসটা আসলে কি, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ মানে কি, বৃত্তের পেটের মধ্যে যদি কোনো চতুর্ভুজ ঢুকে পড়ে, তাহলে এটাকে আমরা বলবো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বৈশিষ্ট্য হলো বিপরীত কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণ। বিপরীত কোণ কি, এই কোণটার বিপরীত কোণ হলো এইটা, আমি নাম দিলাম মনে করো A B আর C আর D নাম দিলাম। এখানে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের
বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, মানে বৃত্তের পেটের মধ্যে যদি 4 দেওয়ালের এরকম একটা ঘর ঢুকে যায়, তাহলে এটা হলো বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। বিপরীত কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বা 2 সমকোণ। বিপরীত কোণ কি? এ এর বিপরীত কোণ কী কোণ বলো তো? সি কোণ। তার মানে এ আর সি এরা হলো বিপরীত কোণ। বৃত্তের পেটের মধ্যে চতুর্ভুজ থাকলে বিপরীত কোণ হলো এ, এর বিপরীত কোণ হলো সি কোণ। এই বিপরীত কোণের যোগফল মানে 2 ভাই মিলে খাবে 180 ডিগ্রি আজীবন। তাহলে এমসিকিউ এরকম একটা চিত্র দিয়ে যদি বলে এ কোণ প্লাস এই কোণের মান কত? 180 ডিগ্রি। এরকম একটা চিত্র দিয়ে যদি বলে যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি এর মান কত? এ বি সি 3 অক্ষরে থাকলে মাঝেরটা কোণ বোঝায়, মানে বি কোণ বোঝাচ্ছে। 3 অক্ষরে থাকলে মাঝেরটা কোণ বোঝায়, এটা ডি কোণ বোঝাচ্ছে। বি কোণ আর ডি কোণ পরস্পর বিপরীত কোণ। বিপরীত কোণের যোগফল এখানেও কয় ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আশা করছি এমসিকিউগুলো পারবা। মানে 2 ভাই মিলে, মানে বৃত্তের পেটের মধ্যে চতুর্ভুজ ঢুকে গেলে 2 ভাই মিলে খাবে 180 ডিগ্রি। তার মধ্যে 1 ভাইয়ের মান দিয়ে দিবে তোমারে এভাবেও দিতে পারে যে এর মান 100 ডিগ্রি হলে সি এর মান কত। তাহলে বলো তো 2 ভাই মিলে যদি 2 ভাই মিলে খাবে 180 ডিগ্রি, তার মধ্যে 1 ভাই বড় ভাই 100 খেয়ে ফেলেছে, তাহলে ছোটো ভাইয়ের জন্য আছে কয় ডিগ্রি বলো তো? 80 ডিগ্রি। তাহলে তোমাকে এভাবেও দিতে পারে যে বি কোণের মান ইকুয়াল টু 50 ডিগ্রি হলে ডি কোণের মান কত। তাহলে বড় ভাই 2 ভাই মিলে খাবে 180, তার মধ্যে বড় ভাই 50 খেয়ে ফেলেছে, বড় ভাইয়ের 50 বাদ দিয়ে দে, তাহলে কয় ডিগ্রি থাকে? 130 ডিগ্রি। আশা করছি তোমরা বুঝতে পারছো। একটা কোণ দিলে, বৃত্তের পেটের মধ্যে একটা কোণ দিলে আর একটা কোণও বের করতে পারবো। আর দেখো 2টা কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে কি এরা পরস্পর সম্পর্ক। আমরা একটু আগে পড়লাম গণিতের ভাষায়, 2 কোণের যোগফল 180 ডিগ্রি বললে তাদেরকে পরস্পর কী বলা হয়? সম্পূরক বলা হয়। এ কারণে লেখা আছে যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি হলো 2 সমকোণ 180 ডিগ্রি, আর বিপরীত কোণদের পরস্পর কি? সম্পূরক। কেন সম্পূরক? কারণ বিপরীত কোণ মানে 2 কোণের যোগফল কয় ডিগ্রি হচ্ছে বলো তো? 180 ডিগ্রি হচ্ছে। এই কারণে তারা পরস্পর কি? সম্পূরক। আশা করি বোঝা গেছে এটা, ঠিক আছে। তারপর আমরা দেখি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান বলেছে আমাদের 1 সমকোণ বা 90 ডিগ্রি। আমরা চলো একটু দেখে ফেলি অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি বলেছে? 1 সমকোণ বা আমাদের বলেছে 90 ডিগ্রি। চলো দেখে ফেলি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি আমরা কীভাবে দেখব? অর্ধবৃত্তস্থ কোণ হলো অর্ধেক বৃত্তের উপর দাঁড়ানো কোণ। অর্ধেক বৃত্তের উপর একটা বৃত্তের অর্ধেক কাটাকাটি করে কোনো কোণ যদি বৃত্তস্থ কোণ দাঁড়িয়ে থাকে, তাহলে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সব সময় হয় 90 ডিগ্রি, মুখস্থ। এরকম চিত্র দিয়ে যদি বলে এই কোণের মান কত? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ অর্ধেক বৃত্ততে এভাবেও হতে পারে যে এইদিকে কোণ দিতে পারে, যে যদি বলে এই কোণের মান কত? 90 ডিগ্রি। অর্ধেক বৃত্ততে এভাবেও হতে পারে, অর্ধেক বৃত্ততে এই দিকে একটা কোণ দিতে পারে, এটাও অর্ধেক বৃত্তের উপর দাঁড়িয়ে কোণ, তাহলে এই কোণের মান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। অর্ধেক বৃত্ততে এভাবেও দিতে পারে, নিচের দিকেও দিতে পারে, এভাবেও দিতে পারে, যদি বলে এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সরাসরি অর্ধবৃত্তস্থ কোণ যেদিকেই দিক না কেন অর্ধেক বৃত্তের উপর দিয়ে দাঁড়ানো কোণ হলো অর্ধবৃত্তস্থ কোণ। সবসময় কোণের মানটা বলে দেবো 90 ডিগ্রি। এবং তোমাকে যদি এভাবে এমসিকিউটা দিতে পারে যে এটা এ দিল, বি দিল আর সি দিল, যে তোমারে বললো হাফ এ কত, বলো হাফ এ কত? হাফ মানে কে কোণের অর্ধেক। আমরা জানি অর্ধেক বৃত্তের উপরে হাফ মানে কত? 0.5, আর এর মান কত? 90। 0.5 আর 90 গুণ দিলে কত? 45 ডিগ্রি, মানে 90-এর অর্ধেক কত? হাফ এ কত? তাহলে এক্ষেত্রে বলবো হাফ এ কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ। আর তোমাকে যদি বলে এরকম অর্ধবৃত্তস্থ কোণ দিয়ে তোমাকে নাম দিয়ে দিল পি কিউ আর, বললো 3Q কত? 3Q। তাহলে আমরা বলছি অর্ধবৃত্তস্থ কোণ মান 90 ডিগ্রি, 3Q বলেছে, তাহলে 3 গুণ 90, তাহলে 3 7 কত? 3 9 কত? 27, 270 ডিগ্রি। উত্তর হয়ে গেল 3Q। আশা করছি পারবা, এই ধরনের এমসিকিউগুলো তোমরা করতে পারবা। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, ওকে, বা 90 ডিগ্রি। এবার বলেছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, মানে বৃত্তের পেটের মধ্যে যদি আমরা সামান্তরিক আঁকতে যাই, এটা 100% একটি আয়ত। বৃত্তের পেটের মধ্যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক আঁকতে গেলে ওটা এরকম একটা কী হয়ে যায়? আয়ত হয়ে যায়, আয়ত। তাহলে মুখস্থ রাখবা, বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটা কি? আয়ত। এটা একবারে ঠাডা মুখস্থ। বৃত্তের পেটের মধ্যে আমরা সামান্তরিক আঁকতে গেলে ওটা একটা কী হয়ে যায়? আয়ত হয়ে যায়। বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, খুবই মুখস্থ। এরপরে আমাদের কি আছে দেখো, এরপরে আমাদের এখানে বলেছে ছোট্ট করে কিছু কথাবার্তা বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ। বৃত্তের কাটা অংশকে আমরা চাপ বলি। বৃত্তের কাটা অংশকে আমরা চাপ বলি। দেখো তো এই জায়গাতে আমরা কতটুকু কাটা অংশ কেটেছি? ছোট্ট একটা অংশ।
তাহলে ছোট অংশকে আমরা বলবো উপচাপ। আর এখানে দেখো আমরা বড় একটা অংশ কেটেছি, বড় একটা অংশ এইখান থেকে এই পর্যন্ত, এই বড় অংশকে আমরা বৃত্তের বড় কাটা অংশকে বলবো অধিচাপ। তাহলে বলো তো এখানে ছোট্ট করে বলেছে কি, এখানে বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ হলো উপচাপ। দেখো অর্ধবৃত্ত হলে মিনিমাম এইখান পর্যন্ত যাওয়া লাগতো, অর্ধবৃত্ত হলে মিনিমাম এইখান পর্যন্ত যাওয়া লাগতো। এই অর্ধবৃত্ত থেকে আমি ছোট অংশ কেটেছি, তো এটাকে আমরা বলবো উপচাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ হলো উপচাপ। আর অর্ধবৃত্ত হলে মিনিমাম অর্ধেক যাওয়া লাগতো, তার থেকে আমরা বেশি কেটেছি, এইদিকে একটু বেশি নিয়েছি, এইদিকে আরও বেশি নিয়েছি। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ হলো কী চাপ বলো তো? অধিচাপ। তাহলে এটা আমরা পারবো যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ হলো উপচাপ, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ হলো কী চাপ বলো তো? অধিচাপ। তাহলে উপচাপ আর অধিচাপ আমরা বলতে পারবো। ছোট চাপ, উপচাপ মানে ছোট চাপ, অধিচাপ মানে বড় চাপ। এবার দেখো উপচাপের অনবন্ধী চাপ হলো অধিচাপ, এটা মনে রাখবো। উপচাপের অনবন্ধী চাপ মানে অনবন্ধী মানে বিপরীত। তাহলে বলো তো উপচাপের অনবন্ধী চাপ মানে বিপরীত চাপকে অধিচাপ, আবার অধিচাপের অনবন্ধী চাপকে অনিবন্ধী। তাহলে অধিচাপ মানে বড়, বড়ের অনবন্ধীকে বলো তো ছোট, ছোট মানে উপচাপ। এটুকু আমরা পারবো। এরপর আমরা দেখবো যে কোনো বৃত্তের চাপে অন্তর্লিখিত কোণ, দণ্ডায়মান কোণ, এগুলো কী ধরনের কোণ, এগুলো আমরা একটু ব্যাখ্যা করব। অন্তর্লিখিত কোণ, দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ, এগুলো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। কোনো চাপে অন্তর্লিখিত কোণ, দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ, এটা আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। চলো একটু আমরা ব্যাখ্যা দিই। কোনো চাপে অন্তর্লিখিত কোণ, দণ্ডায়মান। আচ্ছা একটা কথা মনে রাখি যে চাপ রিলেটেড যদি অন্তর্লিখিত চাপ রিলেটেড যত প্রবলেম বলবে, হয় তোমাকে বলবে অন্তর্লিখিত, বলবে যে অন্তর্লিখিত কোণ কী ধরনের কোণ, অথবা তোমাকে বলবে দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ চাপের। আর চাপের নাম কি বলবে? চাপের নামে দুইটাই, হয় উপচাপ বলবে অথবা কি বলবে? অধিচাপ বলবে। উপচাপ বা অধিচাপ এই দুইজনের মধ্যেই তোমাকে বলবে চাপের কথা, উপচাপ বা অধিচাপ। আর কি বলবে? হয় তোমাকে অন্তর্লিখিত বলবে অথবা তোমাকে দণ্ডায়মান বলবে। মানে তোমাকে বলবে উপচাপে অন্তর্লিখিত কোণ কী ধরনের কোণ, বা উপচাপে দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ, বা অধিচাপে অন্তর্লিখিত কোণ কী ধরনের কোণ, বা অধিচাপে দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ। তার মানে চাপের মধ্যে আছে উপচাপ, অধিচাপ। আর এই চাপের মধ্যে প্রশ্ন আছে দুইটা, একটা অন্তর্লিখিত নিয়ে আর একটা হলো দণ্ডায়মান নিয়ে। এগুলোর জন্য উত্তর, সবগুলোরই উত্তর দুইটার মধ্যে সীমাবদ্ধ। হয় উত্তর হবে সূক্ষ্ম কোণ অথবা উত্তর হবে স্থূল কোণ। তুমি যদি একটা বেসিক জানো তুমি সহজে বুঝতে পারবা যে এটা সূক্ষ্ম কোণ হবে নাকি স্থূল কোণ হবে। চলো দেখি, হয় উত্তর হবে সূক্ষ্ম কোণ অথবা উত্তর হবে কি বলো তো? স্থূল কোণ। তো চলো আমরা দেখি যে উত্তর সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ। আমরা চোখের দেখে একটু দেখি যে সূক্ষ্ম কোণ কি 90 ডিগ্রি ছোট কোণ, মানে এরকম একটু কুজা টাইপ, মানে খাড়া না এরকম একটু কুজা টাইপকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। মানে চোখে দেখে বুঝতে পারবো, মানে একটু ন্যারো হয়ে থাকবে, একটু মানে চেপে থাকবে একটু, বুঝতে পারছো কি? কারণ এখান থেকে যদি খাড়া হয়তো খাড়া হলে এটা হয়তো সমকোণ, তার থেকে একটু হলেও কম আছে এটা, তাহলে এটা কী কোণ? অবশ্যই সূক্ষ্ম কোণ। মানে আমি বলতে চাচ্ছি এরকম খাড়া হলে সমকোণ, তার থেকে একটু যদি ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, একটু যদি কুজা হয়ে যায়, একটু যদি চেপে যায়, তাহলে এটা 90 থেকে কম হয়ে যায়, তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ, এটা একটা সূক্ষ্ম কোণ। তাহলে এরকম একটু যদি চেপে থাকে, একটু ন্যারো দেখাইলে বলবে এটা একটা সূক্ষ্ম কোণ। একটু কনসেপ্ট না, ন্যারো দেখাইলে বলবে এটা একটা সূক্ষ্ম কোণ। আর যদি ন্যারো না দেখে, একটু হেলে দুলে দেখায়, হেলে দুলে মনে দেখো এই খাড়া হলে কি হয়? সমকোণ, তার থেকে যদি একটু হেলে যায় তাহলে 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেল না? 90-এর বড় কিন্তু 180-এর ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। অর্থাৎ 90-এর বড় হয়ে গেলে স্থূলকোণে পড়ে যাচ্ছে, একটু হেলে গেলে স্থূলকোণে পড়ে যাচ্ছে। তার মানে স্থূলকোণ মানে কি বোঝায়? একটু হেলে দুলে বোঝায়। স্থূলকোণ মানে কি বোঝায়? একটু হেলে দুলে থাকবে, মানে কোনটা একটু সচরাচর বড় হবে। তাহলে আমরা বুঝবো কি যে আমাদের অঙ্কের উত্তর তো, এই প্রবলেমের উত্তর হয় সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। তো কোনটা সূক্ষ্মকোণ? একটু ন্যারো টাইপ যেটা, মানে একটু সরু টাইপ যেটা, এটাকে ধরবো সূক্ষ্মকোণ। আর একটু হেলে দুলে একটু বড় কোণ যেটা, এটাকে ধরবো স্থূলকোণ। একটু মাথায় কনসেপ্ট নাই, একটু সরু টাইপ বুঝলে সূক্ষ্মকোণ, আর একটু হেলে দুলে বুঝলে কী কোণ বলো তো? স্থূলকোণ। এই কনসেপ্টটা মাথায় নাও। এবার চলো দেখি, তোমাকে যদি উপচাপের এমসিকিউ দেয়, উপচাপের এমসিকিউ দিলে তুমি কি করবা? সুন্দর করে আগে একটা বাইরে ছোট্ট করে একটা চিত্র এঁকে উপচাপ মানে ছোট চাপ এভাবে নিয়ে নিলা বৃত্ত এঁকে ছোট চাপ নিয়ে নিলা। আর তোমাকে যদি অধিচাপের এমসিকিউ দেয়, তাহলে কী করবো? সুন্দর করে আমরা একটা বৃত্ত এঁকে অধিচাপ মানে কি? বড় চাপ, এইভাবে বড় অংশ নিয়ে নিব। এই যে এটা হলো আমার বড় চাপ, অধিচাপ, বড় অংশ নিলাম। এটা হলো আমার কী চাপ বলো তো? উপচাপ।
তাহলে বলো উপচাপ বললে আমরা ছোট্ট করে এরকম একটা চিত্র বাইরে আঁকবো, আঁকতে আমার 1-2 সেকেন্ড লাগবে। অধিচাপ বলে এরকম একটা বড় করে একটা চাপ নিয়ে বাইরে আঁকবো, ঠিক আছে। এরপরে কেন্দ্র থেকে বলো, এখান থেকে দেখো, এখান থেকে একবার ওপরের দিকে একটা কোণ তৈরি করব, আর ভেতরের দিকে একটা কোণ তৈরি করব, 2টা কোণ তৈরি করব। একই কথা এখানেও করব, এখান থেকে ওপরের দিকে একটা কোণ তৈরি করব, আর ভেতরের দিকে একটা কোণ তৈরি করব, ভেতরের দিকে। এবার খেয়াল করে দেখো, এই চিত্র আঁকতে পারলে তোমার ক্লোজ। উপচাপ বলে এই চিত্রটা এঁকে দিবা। বলো তো উপচাপে এখন তোমাকে যদি বলে, এখন বলে উপচাপ, এই চিত্রটা দেখে বলো, এই চিত্রটা দেখে তুমি কি বলছো? এখন ওপরের দিকে একটা, নিচের দিকে একটা। ওপরের দিকে মানে বলি দণ্ডায়মান, আর ভেতরের দিকে বলি কি অন্তর্লিখিত। এই ভেতরের দিকে কোণ তৈরি করাকে বলা হয় অন্তর্লিখিত, আর ওপরের দিকে কোণ দেওয়াকে বলা হয় দণ্ডায়মান। তাহলে এটা হলো দণ্ডায়মান কোণ, আর এটা কি কোণ? অন্তর্লিখিত কোণ। কোথায়? কোন চাপে? উপচাপে এটা দণ্ডায়মান কোণ। এটা কি কোণ? অন্তর্লিখিত কোণ। দণ্ডায়মান কেন বলছি? দণ্ডায়মান বলছি কারণ এই চাপের উপর দাঁড়িয়ে আছে, তাই এটা দণ্ডায়মান। আর চাপের ভিতরে ঢুকে গেছে, অন্তরে ঢুকে গেছে, তাই এটা অন্তর্লিখিত কোণ, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো, এটা হলো এই যে চাপের নাম কি? অধিচাপ। অধিচাপের উপর এটা কি দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি? দণ্ডায়মান কোণ। আর অধিচাপ, এটা অধিচাপের অন্তরের মধ্যে ঢুকে গেছে, তাহলে এটা অন্তরের মধ্যে ঢুকে গেলে এটা অন্তর্লিখিত কোণ। এবার একটু খেয়াল করে দেখো, উপচাপ আর অধিচাপ, দণ্ডায়মান কোণ আর অন্তর্লিখিত কোণ। তার মানে এখানে এমসিকিউ আছে 2টা। উপচাপে দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ এটা, আর উপচাপে এই অন্তর্লিখিত কোণ মানে পেটের মধ্যে ঢুকে গেছে, এটা কী ধরনের কোণ? এটাই তো আমার জানার কোশ্চেন, তাই তো। এখানে আছে আমার অধিচাপে, এটা কী কোণ? উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এটা দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ, আর এটা অধিচাপে অন্তর্লিখিত কোণ কী ধরনের কোণ, এটাই আমার জানতে হবে, তাই তো। চলো দেখি, আমরা একটু উত্তরটা দেখার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখো তো যে উপচাপে, আচ্ছা দেখো তো এই 2টার মধ্যে কি কোনটা ছোট, কোনটা ন্যারো দেখাচ্ছে, কোনটা হেলে দুলে দেখাচ্ছে? এইটা ন্যারো দেখাচ্ছে, এটা হেলে দুলে দেখাচ্ছে। তুমি কমন সেন্সে দেখলে বুঝতে পারবে যে এটা ন্যারো দেখাচ্ছে, একটু চিপা দেখাচ্ছে, আর এটা হেলে দুলে দেখাচ্ছে। আমি একটু আগে ট্রিক বললাম, ন্যারো দেখালে ওটা সূক্ষ্ম কোণ, আর হেলে দুলে দেখালে কি? স্থূল কোণ। কারণ আমার উত্তর 2টার মধ্যেই বাছাই করতে হবে, হয় সূক্ষ্ম কোণ অথবা স্থূল কোণ, আর এর বাইরে কোনো কিছু নাই। এবার বলো অধিচাপ এই 2টা কোণের মধ্যে কোনটা ন্যারো দেখাচ্ছে? ন্যারো দেখাচ্ছে এইটা, ন্যারোটাকে বলবো সূক্ষ্ম কোণ, আর হেলে দুলেটাকে কি বলবো? স্থূল কোণ। এই তো বের হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল। তাহলে তুমি যদি চাপ, আচ্ছা এখন তুমি বলবা যে এতগুলো কাহিনী মানে অনেক টাইম লাগবে। এখন তুমি দেখো, তুমি নিজে উত্তর বের করতে পারছো। উপচাপে এটা কী কোণ? দণ্ডায়মান কোণ। কী কোণ? ন্যারো মানে কি? সূক্ষ্ম কোণ। উপচাপে অন্তর্লিখিত মানে পেটের মধ্যে কোণ। হেলে দুলে মানে কি? স্থূল কোণ। এবার বলো অধিচাপে দণ্ডায়মান কোণ। হেলে দুলে মানে কি? স্থূল কোণ। আর অধিচাপে অন্তর্লিখিত কোণ কী কোণ? ন্যারো কোণ মানে কী কোণ? সূক্ষ্ম কোণ। আর তুমি অনেকে বলবে স্যার এটা মনে হয় অনেক কঠিন বেসিক, অনেক টাইম লাগবে পড়তে। টাইম লাগবে না, তুমি এটা একটু চর্চা করলে, এবার এমসিকিউগুলো পড়লে তুমি সহজে সলভ করতে পারবে। চলো এমসিকিউগুলো আমরা দেখে ফেলি একটু। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। না বুঝলে আরেকবার তোমরা একটু রিপিট দেখে নিও। ওকে চলো একটু দেখে। এখানে আমাদের বলেছে, প্রথমে বলেছে কি দেখো, প্রথমে বলেছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। চলো দেখি। আচ্ছা প্রথম এমসিকিউটা আমাকে দিয়েছে অধিচাপ নিয়ে, তাহলে অধিচাপ নিয়ে এমসিকিউ দিলে টুপটুপ করে অধিচাপ নিয়ে কতক্ষণ লাগবে? এটা 1 সেকেন্ড লাগলো। ওপরে একটা কোণ দণ্ডায়মান কোণ, আর নিচে একটা কোণ কী কোণ? স্থূল কোণ, অন্তর্লিখিত কোণ। দণ্ডায়মান কোণ আর অন্তর্লিখিত কোণ আমি বুঝতে পারছি, ন্যারো কোণ মানে কী কোণ? সূক্ষ্ম কোণ। এটা হলো সূক্ষ্ম কোণ। আর এটা হেলে দুলে কোণ মানে কী কোণ? স্থূল কোণ। ন্যারো কোণ মানে কী কোণ? সূক্ষ্ম কোণ। হেলে দুলে কোণ মানে স্থূল কোণ। এখন তোমাকে কী বলেছে? অধিচাপ নিয়ে কী বলেছে? অন্তর্লিখিত কোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে নিচেরটা। অন্তর্লিখিত মানে বুঝতে পারছো, অধিচাপ হলো আমার এইটার মধ্যে পেটের মধ্যে যেটা আছে নিচেরটা। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কী কোণ? সূক্ষ্ম কোণ। এই তো উত্তর, সূক্ষ্ম কোণ। অধিচাপ নিয়ে যত পারবে সব এমসিকিউ তুমি 3-4 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। এটা এখানে বলছে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। এবার বলেছে উপচাপ, ছোট চাপ, একটা হলো উপরে, একটা হলো নিচে। তাহলে এটা হলো ন্যারো, এটা হলো হেলে দুলে। তাহলে ন্যারো হলো সূক্ষ্ম কোণ, আর হেলে দুলে কী কোণ? স্থূল কোণ। এবার আমরা কী চেয়েছি? উপচাপে কী চেয়েছি? বলেছে উপচাপে অন্তর্লিখিত কোণ চেয়েছে। অন্তর্লিখিত মানে কি? ভেতরের দিকে যেটা উপচাপে,
অন্তর্লিখিত মানে এটা। উপচাপে অন্তর্লিখিত কোণ কী কোণ? স্থূল কোণ। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো কি না আমাকে একটু জানাই। বুঝতে পারছো কি না আমাকে একটু জানাই। না বুঝতে পারলে একটু দেখবা, কিচ্ছু না, প্রবলেমটা কিচ্ছু না। তোমাকে বলেছে অধিচাপ। অধিচাপ মানে বড় চাপ, এই বড় করে একটা চাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এবার ওপরে একটা নিচে, ওপরের দিকে দিলাম, নিচের দিকে দিলাম। ওপরের কোণকে বলি দতে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান কোণ, আর নিচের দিকে অন্তরে ঢুকে গেছে অন্তর্লিখিত কোণ। এবার তাহলে দণ্ডায়মান কোণ, অন্তর্লিখিত কোণ গেল। এবার সূক্ষ্ম কোণ, স্থূল কোণ আমি দেখতে পাচ্ছি। ন্যারো কোণ সূক্ষ্ম কোণ, হেলে দুলে স্থূল কোণ। এখন কী বলেছে? অধিচাপে কী চেয়েছে? অন্তর্লিখিত কোণ, তাহলে কী কোণ? সূক্ষ্ম কোণ। দণ্ডায়মান কোণ ছেলে কী কোণ? স্থূল কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ। এই সূত্রগুলো লিখতে পারবা, আশা করছি এগুলো তোমরা বানাইতে পারবা, ঠিক আছে। এবার চলো দেখি, এখানে বলেছে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। আচ্ছা, অন্তর্লিখিত কোণের এখানে একটা ট্রিক বলেছে, অন্তর্লিখিতর উত্তর হবে উল্টা। আচ্ছা, অনেকে ট্রিক বলেছে, যে ট্রিকটা যদি তুমি বুঝতে না পারো তাহলে ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো, যে অন্তর্লিখিত কোণের উত্তর হবে উল্টা। উত্তর হবে কি? উল্টা। অন্তর্লিখিত কোণের উত্তর হবে উল্টা। অন্তর্লিখিত শব্দ থাকলে উত্তর হবে উল্টা। উত্তর হবে উল্টা, বড়োর জন্য ছোট, ছোটোর জন্য বড়। অর্থাৎ এই ট্রিকটা কি? তোমাকে যদি বলে যে উপচাপে অন্তর্লিখিত কোণ কী, তো উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপ মানে ছোট, অন্তর্লিখিত ট্রিক কী বলো তো? উল্টা। ট্রিক দিয়ে যদি তুমি পড়তে চাও, এটা যদি মাথায় না ধরে তাহলে তুমি ট্রিক দিয়ে পড়তে পারো। ট্রিকটা কি? লেখাই আছে যে অন্তর্লিখিত। অন্তর্লিখিত এই শব্দটা মানে হলো উল্টা, উল্টা, উল্টা। আর দণ্ডায়মান শব্দের অর্থ হলো একই। দণ্ডায়মান হলো সেম, একই। দণ্ডায়মান মানে একই। এই শব্দ দুটো জানলেও তুমি এগুলোর উত্তর করতে পারবা। চলো দেখি কীভাবে ট্রিক দিয়ে। অন্তর্লিখিত মানে উল্টা, দণ্ডায়মান মানে সেম বা একই। চলো দেখি। তোমাকে বলো উপচাপে অন্তর্লিখিত কোণ কী? উপচাপের অন্তর্লিখিত কোণ কী? তুমি চিত্রমিত্র ছাড়াই উত্তর করতে চাচ্ছ। উপচাপে অন্তর্লিখিত কোণ কী? তাহলে বলো, উপচাপ মানে হলো ছোট, অন্তর্লিখিত মানে হলো উল্টা। তাহলে ছোটের উল্টা কী হবে? বড়। বড় মানে কী কোণ? স্থূল কোণ। বের হয়ে গেল। তাহলে অন্তর্লিখিত মানে কি? উল্টা। তাহলে উপচাপ মানে হলো ছোট, ছোট। অন্তর্লিখিত মানে উল্টা, তাহলে ছোটের উল্টা কী কোণ হবে? বড় কোণ। বড় কোণ স্থূল কোণ। তোমাকে যদি বলে অধিচাপের অন্তর্লিখিত কোণ, দেখো অধিচাপের কী কোণ বলো তো? অন্তর্লিখিত কোণ। অধিচাপের অন্তর্লিখিত কোণ, এটা কী কোণ? তাহলে অধিচাপ মানে হলো বড়, অন্তর্লিখিত মানে উল্টা। তাহলে বড়োর উল্টা কি? ছোট। ছোট মানে সূক্ষ্ম কোণ। আশা করছি আমরা এটা সলভ করতে পারবো। আচ্ছা, আমরা দেখে ফেলি তাহলে আমরা একটা শব্দ বললাম, যে যদি তোমাকে অন্তর্লিখিত বলে, অন্তর্লিখিত মানে কি? অন্তর্লিখিত মানে উল্টা। অন্তর্লিখিত মানে উল্টা। আর যদি বলে যে দণ্ডায়মান মানে হলো সেম। এখন তোমাকে এখানে বললো যে কোনো বৃত্তের অধিচাপে দণ্ডায়মান কোণ কী? অধিচাপে দণ্ডায়মান কোণ। এখানে বললো অধিচাপে দণ্ডায়মান কোণ। তাহলে কি হবে? তাহলে অধিচাপ মানে কি? অধিচাপ মানে কি বলো তো? বড়। দণ্ডায়মান মানে কি? একই। দণ্ডায়মান মানে হলো একই। তাহলে বড়োতে একই হবে। তাহলে বড়োতে কী হবে? বড়ই হবে উত্তর বড়। উত্তর বড় মানে কী কোণ? স্থূল কোণ। স্থূল কোণ। পারবো। তোমাকে যদি বলে উপচাপে দণ্ডায়মান কোণ কী? উপচাপে দণ্ডায়মান কোণ কী? দণ্ডায়মান কোণ কী ধরনের কোণ? উপচাপ মানে কি বলো তো? ছোট। আর দণ্ডায়মান মানে হলো একই। তাহলে এখানেও উত্তরও হবে কি? একই মানে ছোট। ছোটোর জন্য উত্তর একই মানে ছোট। বোঝা গেছে কি? তাহলে ছোটোর জন্য কি হবে? সূক্ষ্ম কোণ। আশা করছি তোমরা বুঝতে পারছো। কিন্তু যদি বলি অধিচাপে অন্তর্লিখিত কোণ কী? অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে অধিচাপ মানে বড়, অন্তর্লিখিত মানে কি? উল্টা। অন্তর্লিখিত মানে উল্টা, তাহলে বড়ের উল্টা কি? ছোট। ছোট মানে সূক্ষ্ম কোণ। এভাবে আমরা বের করে ফেলবো। আশা করছি বুঝতে পারছো। অধিচাপ মানে বড়, দণ্ডায়মান মানে একই। তাহলে বড়োর একই কি? একই। বড়ই হবে। বড়ের একই কি? বড়ই হবে। তাহলে এটার উত্তর বড় মানে কি? স্থূল কোণ। উপচাপের দণ্ডায়মান কোণ। উপচাপ মানে ছোট, দণ্ডায়মান মানে একই। ছোটোর একই কি? ছোট। ছোট মানে কি? সূক্ষ্ম কোণ। কিন্তু অন্তর্লিখিত বললে উল্টা। অধিচাপের মানে বড়, বড়োর উল্টা ছোট। ছোট মানে সূক্ষ্ম কোণ। আশা করছি বড় ছোট দিয়েও তোমরা এগুলো বের করতে পারবা। তাহলে অধিচাপ, উপচাপ এগুলো রিলেটেড সব প্রবলেম সলভ করতে পারবা। চলো দেখি। এখানে বলা আছে যে কোনো বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপ। উপচাপের অনুবন্ধী চাপ মানে কি? বড়।
অধিচাপ বোঝায়, বড় বোঝায়। উপচাপের অনুবন্ধী চাপ মানে অধিচাপ বোঝায়। অধিচাপ মানে কি চাপ? বড় চাপ। বড়তে অন্তর্লিখিত চাচ্ছে, অন্তর্লিখিত মানে কি? উল্টা। তাহলে বড়োর উল্টা কি? বড়োর উল্টা কী হবে? ছোট। ছোট মানে কী কোণ? সূক্ষ্মকোণ। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপর লেখা আছে কোনো বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপে। অধিচাপ, অধিচাপ মানে বড় এর অনুবন্ধী। তাহলে বড় এর অনুবন্ধী কী হবে? ছোট। উপচাপ। তাহলে এটা হলো ছোট বোঝাচ্ছে। অধিচাপের অনুবন্ধী চাপ মানে হলো উপচাপ। উপচাপ মানে কি বোঝায়? ছোট। ছোট লগে কী দিয়েছে? দণ্ডায়মান। দণ্ডায়মান মানে একই হবে। তাহলে ছোটোর একই কি? ছোটই থাকবে। ছোট মানে কী কোণ? সূক্ষ্মকোণ। আশা করছি তোমরা এগুলো লিখতে পারবা। এরপর একটা কথা বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কী? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত, এ একটা বৃত্ত R1, এ আর একটা বৃত্ত R2 ব্যাসার্ধ। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে প্রথম বৃত্তের কেন্দ্র থেকে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের মোট দূরত্ব কত? মোট দূরত্ব হবে ব্যাসার্ধগুলোর যোগফল। এই ব্যাসার্ধগুলো সুন্দর করে যোগ করে দিবা। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধগুলার যোগ। ব্যাসার্ধ মানে আরগুলা যোগ। মনে রাখতে হবে, মানে অর্ধেক অর্ধেক দাগ যোগ, ঠিক আছে? পুরা দাগ যোগ না, ওকে? আর দুটি বৃত্ত, তার মানে বহিঃস্পর্শ করলে মনে রাখবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বাড়বে। বাড়লে কী করবে? যোগ, ব্যাসার্ধগুলো যোগ। আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কমে যাবে। অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে বলো তো? কমে যাবে। অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কমে যাবে। কমে গেলে বিয়োগ, অন্তর, বড় বিয়োগ ছোট। তাহলে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বাড়বে, বাড়বে মানে যোগ। আর অন্তঃস্পর্শ যদি করে দুটি বৃত্ত, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কমে যাবে মানে বিয়োগ। কমে যাবে মানে কি? বিয়োগ। এটা মনে রাখবা, তাহলে হয়ে গেল। এখানে লেখা আছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধগুলোর যোগফল। আর দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধগুলোর অন্তর মানে বিয়োগফল। আর এটা এমসিকিউ কীভাবে আসে? এমসিকিউ আমি বলি, তোমাকে বললো 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দুটি ব্যাসার্ধ বিশিষ্ট বলল, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বলল। 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারের ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি বৃত্ত বললো বলো তো? দুটি বৃত্ত বললো। এরা বহিঃস্পর্শ করেছে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে? এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। কেন্দ্রদ্বয়ের দূরত্ব বহিঃস্পর্শ করলে বেড়ে যায়। বেড়ে গেলে 4 আর 3 যোগ দিলে কত? 7 সেন্টিমিটার। আচ্ছা, যদি বলো অন্তঃস্পর্শ করেছে, অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে বিয়োগ 4 থেকে 3 বাদ দিলে কত বলো তো? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তার মানে তোমাকে যদি বহিঃস্পর্শ বলে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে? যোগ। আর অন্তঃস্পর্শ বললে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বড় থেকে ছোট বিয়োগ, ঠিক আছে? 4 থেকে 3 বাদ দিলে কত? 1। তাহলে তোমাকে যদি বলে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? 4 আর 3 7। পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? অন্তঃস্পর্শ বললে কমে যাবে মানে বিয়োগ। 4 থেকে 3 বাদ দিলে কত হলো? 1। 1 উত্তর, 7 উত্তর, 2 ক্ষেত্রে 2 উত্তর। কিন্তু তোমাকে ঝামেলা ফেলে দিবে। তোমাকে বলবে 8 সেন্টিমিটার ও তোমাকে বলবে 6 সেন্টিমিটার, বলবে ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত, ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত তোমাকে বললো। তো ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত যখন বলবে, বহিঃস্পর্শ মানে কি আমরা জানি? যোগ। বহিঃস্পর্শ আমরা মানি যোগ। তো অনেকে এভাবে যোগ করবে, এভাবে 8 যোগ 6 সমান 14 অপশানে থাকবে। ভুল। বহিঃস্পর্শ মানে যোগ, কিন্তু যোগ তো কানার মতো যোগ করলে হবে না। যোগ করার সময় দেখতে হবে যোগের জিনিসপত্রগুলো, উপাত্তগুলো ব্যাসার্ধ কি না। 8 সেন্টিমিটার আমার ব্যাসার্ধ না, বলেছে ব্যাস। 6 সেন্টিমিটার আমার ব্যাসার্ধ না, ব্যাস। তাহলে ব্যাসার্ধ কী হবে? 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। 8কে 2 দিয়ে ভাগ, 6কে 2 দিয়ে ভাগ। তাহলে 8কে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ হয়ে গেল, 6কে 2 দিয়ে ভাগ দিলে কী হয়ে গেল? ব্যাসার্ধ হয়ে গেল। ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। বহিঃস্পর্শ মানে কি? যোগ। এবার 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, আর 6কে 2 দিয়ে ভাগ দিলে কত? 3। 4 আর 3 কত হয়ে গেল? 7 সেন্টিমিটার। এটাই হলো অঙ্কের উত্তর। তাহলে ব্যাসার্ধ, ব্যাস যদি দেয় ব্যাস বিশিষ্ট, তাহলে ওটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ কনভার্ট করে তারপরে আমাকে যোগ বিয়োগ করা লাগবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে 8/2 আর 6/2, 2 দিয়ে ভাগ করার কারণে 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, 4 আর 3 বহিঃস্পর্শ করেছে মানে কি? যোগ। এটা যদি অন্তঃস্পর্শ বলতো তাহলে 8কে 2 দিয়ে ভাগ আর 6কে 2 দিয়ে ভাগ বিয়োগ দিতাম। 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, আর 6কে 2 দিয়ে ভাগ দিলে কত? 3। 4 থেকে 3 বাদ দিলে অন্তঃস্পর্শের জন্য কত হতো? 1 হতো। আশা করছি বুঝতে পারছি আমরা। এছাড়া এরকমও থাকতে পারে, কম্বাইন্ডও থাকতে পারে। কম্বাইন্ড কীরকম থাকতে পারে আমি একটু বলি। কম্বাইন এরকম থাকতে পারে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ এরকম বললে, একটার ব্যাস বললো 10 সেন্টিমিটার ব্যাস, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং বলল 5 সেন্টিমিটার, বললো 4 সেন্টিমিটার,
ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তর বললো। তাহলে ভালো করে দেখো এটার জন্য কী হবে। আচ্ছা বহিঃস্পর্শ করলো, তো বহিঃস্পর্শ করলে কী হবে যোগ, কিন্তু 10 সেন্টিমিটার পরিচয় কিন্তু ব্যাসার্ধ না ব্যাস, তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে। আর 4 সেন্টিমিটার এখানে বলেছে 4 সেন্টিমিটার, এটা কিন্তু ব্যাসার্ধ, এটা কোনো ভাগ যাবে না, এটা ভাগ গেল এটা ভাগ গেল না, কেন গেল না, কারণ 10 সেন্টিমিটার ব্যাস বলেছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ। আর 4 সেন্টিমিটার তো অরিজিনালি ব্যাসার্ধ, বহিঃস্পর্শ মানে কী হবে যোগ, তাহলে 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 যোগ 4, উত্তর কত হয়ে গেল 9 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পারছি এটা আমরা। আর যদি বলে অন্তঃস্পর্শ করলে কী হবে বিয়োগ, তাহলে বড়োটা কত 10 ভাগ 2, এটা হলো ব্যাসার্ধ, আর 4 তো এটা নিজেই ব্যাসার্ধ বিয়োগ, তাহলে 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 বিয়োগ 4, 10-এর অর্ধেক কত 5 বিয়োগ 4 কত 1 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছি। তার মানে একটা ব্যাস দেবে একটা ব্যাসার্ধ দেবে, এরকমও দিতে পারে, যেটা ব্যাস দেবে খালি ওই দিক 2 দিয়ে ভাগ হবে, বাকিটা ঠিক থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এই ধরনের এমসিকিউগুলো পারবা কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ঠিক আছে। এখানে বলেছে 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বলেছে 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত, 2 ইন্টু ব্যাসার্ধগুলোর সমষ্টি। অর্থাৎ 3টি বৃত্ত যদি পরস্পরকে এইভাবে বহিঃস্পর্শ করে, এ একটা বৃত্ত, এ আর একটা বৃত্ত, এ আর একটা বৃত্ত, 3টা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রগুলো দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা হবে 2 ইন্টু ব্যাসার্ধগুলোর যোগফল, ব্যাসার্ধগুলো জাস্ট যোগ করে দিবা, 2 ইন্টু ব্যাসার্ধগুলো যোগ করে দিবা। তার মানে তোমাকে যদি বলে যে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত, তাহলে উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত, তাহলে পরিসীমা হলো 2 ইন্টু এগুলো সব জাস্ট যোগ করে দেবা, 4 যোগ 5 যোগ 6 লিখবো, 4 যোগ 5 যোগ 6 জাস্ট যোগ করে দেবা, তাহলে 2 ইন্টু 4 5 6 যোগ দিলে কত 15 দুগুণা কত 30, এমসিকিউর উত্তর 30, কিচ্ছু না। তার মানে 3টা বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে 4 5 6 এরকম, তা বললো তারা বহিঃস্পর্শ করলে উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত, পরিসীমা হলো 2 ইন্টু জাস্ট যোগ করে দেবা, যোগ 4 5 6 সব যোগ করে দেবা, 4 5 9 আর 6 কত 15 লাগে 2 গুণ 2, 15 দুগুণা কত 30 হলো আমার উত্তর। আশা করছি পারবো, 2 ইন্টু ব্যাসার্ধগুলো সমষ্টি পারবো। এরপর আমাদের কি বলেছে দেখি, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু বহিস্থ একটি বিন্দু সংযোজক রেখাংশ বৃত্ত থেকে একটি বিন্দুতে ছেদ করে। আসলে কথাটা সত্য, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দু, দেখি এ বলেছে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ, মানে তাদের যোগ করে দিলে তার বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে, একটি বিন্দুতে। তাহলে এটা মুখস্থ রাখবো, অভ্যন্তরস্থ বিন্দু বহিস্থ একটি বিন্দু সংযোজক রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে, একটি। আশা করছি এটা পারবা। একদম আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি, আমরা একটু পড়ে ফেলবো এগুলো। এখানে বলেছে যে বৃত্তের ওপরস্থ কোনো বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন সম্ভব, অর্থাৎ এটা বলতে চাচ্ছে যে বৃত্তের ওপরস্থ যে কোনো একটা বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন সম্ভব, একটি। এটার উত্তর এইটা, বৃত্তের ওপরস্থ একটি বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন সম্ভব বলো তো, একটি। আশা করছি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে আমাদের কি বলেছে, এভাবে তোমাকে বলতে পারে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও এ ব্যাসার্ধ, ও এ যদি ব্যাসার্ধ হয় তা বলবে এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে। আচ্ছা বলো তো, ও এ যদি ব্যাসার্ধ হয় তাহলে এ বিন্দুটা নিশ্চয়ই বৃত্তের উপরেই পড়ছে, আর বৃত্তের উপরেই পড়লে বৃত্তের উপরস্থ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়, একটি, তাহলে উত্তর হবে একটি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বললো ও এ ব্যাসার্ধের এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে, তাহলে ও এ যদি ব্যাসার্ধ হয় তাহলে এ বিন্দু নিশ্চয়ই বৃত্তের উপরেই আছে, আর বৃত্তের উপরে কয়টি স্পর্শক আঁকা যায়, একটি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যাবে, তার মানে বৃত্তের ওপরস্থ বিন্দুতে স্পর্শক আঁকা যায় একটি, কিন্তু বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় দুইটি। মুখস্থ রাখতে হবে, ওপরস্থ বিন্দুতে স্পর্শক আঁকা যায় একটি, আর বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় দুইটি। তার মানে এমসিকিউ যদি পরে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যাবে, দুইটি। বা বললো যে পি হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটা বিন্দু, পি থেকে কয়টি স্পর্শক আঁকা যাবে, বলবো দুইটি, কারণ পি যেহেতু বহিস্থ বিন্দু, তাহলে পি থেকে বাইরের বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যাবে বলো তো, দুইটি। আশা করছি বুঝতে পারছো। তারপরে এখানে বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে, বলো তো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে কি চাপ, উপচাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে কি চাপ, উপচাপ। উপচাপে অন্তর্লিখিত কোণ মানে কি কোণ, উল্টা কোণ, তাহলে উপচাপের উল্টা কোণ কি। আচ্ছা তুমি বলো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে উপচাপ, তাহলে উপচাপ মানে কি ছোট, উপচাপ মানে কি ছোট এর উল্টা, অন্তর্লিখিত কোণ মানে কি উল্টা, তাহলে ছোট এর উল্টা কি হবে, বড় মানে কি কোণ, স্থূল কোণ। পারবো। আবার বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ মানে অধিচাপ মানে কি বড় এর দণ্ডায়মান কোণ মানে কি কোণ, একই কোণ, তাহলে বড় এর দণ্ডায়মান মানে একই, বড় এর একই কি বড়ই হবে, বড় মানে কি কোণ, স্থূল কোণ।
পারবো। এখানে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও বি ব্যাসার্ধ হলে বি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? তাহলে বি নিশ্চয় বৃত্তের উপরের একটা বিন্দু, কয়টি স্পর্শক আঁকা যাবে? একটি। এবার খেয়াল করে দেখো, কোনো বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি হলে বৃত্তচাপটা কি? তাহলে অন্তর্লিখিত কোণ মানে কি কোণ? উল্টা কোণ। উল্টা না? অন্তর্লিখিত মানে কি কোণ? উল্টা। অন্তর্লিখিত মান কোণ কি? উল্টা। এবার বলো 120 ডিগ্রি এটা কী কোণ? 120 ডিগ্রি এটা কী কোণ? এটা বড় কোণ না ছোট কোণ? 90-এর ছোট হলে সূক্ষ্ম কোণ, আর 90-এর বড় হলে কী কোণ? স্থূল কোণ। এটা বড় কোণ। তাহলে বলো 120 ডিগ্রি হলো বড়। আবার বলছে 120 ডিগ্রি মানে কি? বড়। 120 ডিগ্রি বড়। আর তার চেয়েছে অন্তর্লিখিত মানে উল্টা। তাহলে বলো বড়ের উল্টা কী হবে? ছোট। তাহলে চাপটা হবে ছোট মানে উপচাপ। বোঝা গেছে না যায়নি? দেখবা এটা একটু চেষ্টা করে দেখবা। আবার বলছে অন্তর্লিখিত কোণ, কোনো বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি। আচ্ছা, এটা বলেছে কোনো বৃত্তচাপ, এই একটা কথা বলেছে অন্তর্লিখিত কোণ কয় ডিগ্রি বলেছে? 120 ডিগ্রি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, অন্তর্লিখিত কোণ একটা বৃত্তচাপ 120 ডিগ্রি। আচ্ছা, অন্তর্লিখিত কোণ মানে কি? উল্টা। আমরা জানি 120 ডিগ্রি মানে কি বোঝাচ্ছে? বড় না ছোট? সূক্ষ্ম কোণ না স্থূল কোণ? এটা স্থূল কোণ মানে বড় বোঝাচ্ছে। 120 ডিগ্রি হলো স্থূল কোণ মানে কি? বড়। তাহলে এবার তুমি বড় এর উল্টা কী হবে? ছোট হবে। বুঝতে পারছো? 120 ডিগ্রি মানে কি? স্থূল কোণ মানে বড় বোঝায়। বড় এর অন্তর্লিখিত মানে কি? উল্টা। বড় এর উল্টা কী হবে? ছোট। তাহলে বৃত্তচাপটা হবে ছোট মানে উপচাপ। এটার উত্তর হবে উপচাপ। আশা করছো তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। ওকে, আচ্ছা, এবার এখানে বলেছে যে কোনো বৃত্তচাপের দণ্ডায়মান কোণ 50 ডিগ্রি হলে, তাহলে কোনো বৃত্তচাপ, দেখো কোনো বৃত্তচাপ কী কোণ বলেছে? দণ্ডায়মান কোণ বলেছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আচ্ছা, 50 ডিগ্রি মানে এটা সূক্ষ্ম কোণ, মানে এটা মানে বোঝায় ছোট। দণ্ডায়মান মানে একই থাকবে, তাহলে ছোট এর একই কি? ছোটই হবে। তাহলে এটার উত্তর হবে কি? উপচাপ। ছোটোর উত্তরে এটার উত্তর হবে কি? উপচাপ। 50 ডিগ্রি মানে ছোট, দণ্ডায়মান মানে একই, তাহলে ছোট এর একই কি? ছোটই থাকবে। ছোটোর একই কি? ছোট থাকবে, তার মানে এটার উত্তর কি? উপচাপ। আশা করি পারবো এটা। এখানে বলেছে দুটি বৃত্তে সর্বোচ্চ সাধারণ স্পর্শক আঁকা যায় কয়টি? দেখবা, এই যে দেখো দুটি বৃত্তে, এই যে একটা বৃত্ত আর একটা বৃত্ত, দুইটি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় সর্বোচ্চ বলো তো? এই যে 1, 2, 3, 4, মোট 4টা সাধারণ স্পর্শক আঁকা যায়। তাহলে দুটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? 4টি। যখন পরস্পরকে ছেদ না করবে, একে অপর থেকে যখন আলাদা থাকবে, তখন কয়টি স্পর্শক আঁকা যায় বলো তো? 4টি। তাহলে দুটি বৃত্ত সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? 4টি। এটা মনে রাখবো। কীভাবে? এই যে দুটি বৃত্ত সর্বোচ্চ, এই দিক দিয়ে একটা, দুটা, পাশ দিয়ে একটা, পাশ দিয়ে একটা, 4টা। মুখস্থ রাখবে। দুটি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আছে? সাধারণ স্পর্শক মানে যে স্পর্শক অ্যারো টাচ করবে। দেখো এই 4 জন অ্যারো টাচ করছে, তাই এরা সাধারণ স্পর্শক। আর নর্মাল একজনকে টাচ করলে স্পর্শক, আর কেউ যদি 2 জনকে টাচ করে তাহলে সাধারণ অ্যারো করছে টাচ। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি দুটি বৃত্তের সর্বোচ্চ সাধারণ স্পর্শ কয়টি? 4টি। আর দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শ কয়টি? 3টি। এই যে দেখতে পাচ্ছ, দুটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, 1টা, 2টা আর কয়টা? 3টা। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে সাধারণ স্পর্শক কয়টা? ছেদ মানে একটার মধ্যে আরেকটা এভাবে ঢুকে গেছে, এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা বলো তো? 2টা। তাহলে সর্বোচ্চ হলো 4টা, বহিঃস্পর্শ করলে কয়টা? 3টা, ছেদ করলে কয়টা? 2টা, আর অন্তঃস্পর্শ করলে কয়টা? অন্তঃস্পর্শ করলে 1টা। তাহলে সাধারণ স্পর্শক, দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক সর্বোচ্চ আঁকা যায় কয়টা? 4টা, বহিঃস্পর্শ করলে কয়টা? 3টা, ছেদ করলে কয়টা? 2টা, অন্তঃস্পর্শ করলে কয়টা? সাধারণ স্পর্শক আঁকা যায় 1টা। এগুলোই লেখা আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের আমাদের ভিডিও এখানেই ক্লোজ। ওকে, ধন্যবাদ।